অনাথ মেয়েটির বয়ফ্রেন্ড চক্রান্ত করে মেয়েটির চরিত্র নষ্টের চেষ্টা করে, কিন্তু তার ফলে মেয়েটি জড়িয়ে পড়ে তারই কলেজের এক প্রফেসরের সঙ্গে। তাদের সম্পর্ক কি আদেও কোনো পরিণতি পাবে? কি হবে তাদের সাথে সে নিয়ে আজকের একটা রোমান্টিক ড্রামা এক্সপ্লেন করব। তাহলে চলো শুরু করা যাক। আর শুরু করার আগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। ড্রামার প্রথম দৃশ্যে আমরা আমাদের প্রধান চরিত্র সিয়ানাকে দেখতে পাই, যে তার কলেজের ওয়াশরুমে ছিল। এবং সিয়েনা একটি মেডিকেল কলেজের ফরেন্সিক ডিপার্টমেন্টে পড়াশোনা করছিল। এবার সে তো ওয়াশরুম থেকে বাইরে দুজন বন্ধুর কথা শুনতে পায়। তারা বলা বলি করছিল যে আজকে আমাদের ফরেন্সিক ডিপার্টমেন্টে নতুন একজন প্রফেসর এসেছে। আর প্রফেসর জন আমাদের ডিপার্টমেন্টের সবচেয়ে অল্প বয়সী প্রফেসর। আর উনি কিন্তু ভীষণই স্ট্রিক্ট, যে ওনার ক্লাসে কখনো লেট করা যাবে না, আর ক্লাসে কথা বলা যাবে না, ক্লাসে মন দিয়ে পড়া শুনতে হবে, সেই সব ব্যাপারে। এবার সিয়েনা তো তখনই দেখে যে তার ক্লাসের টাইম প্রায় হয়ে গেছে, এবং বন্ধুরাও তাড়াতাড়ি সেখান থেকে ক্লাসের জন্য বেরিয়ে যায়। এবার সিয়েনা বাথরুম থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে আসে, এবং তখনই আমরা দেখি যে সেখানে একটি প্রেগন্যান্সি টেস্ট পড়ে যায়, মানে যেটা কিনা সিয়েনা ব্যবহার করছিল। এবার সিয়েনা ছুটতে ছুটতে তার ক্লাসরুমে চলে আসে, কিন্তু সে সেখানে আসার আগেই প্রফেসর ক্লাসে চলে এসেছিল। এবার সবাই তো বলে যে আজকে সিয়েনা ভালোই বকা খাবে, কিন্তু সিয়েনাকে প্রফেসর জন কিছু বলে না। এবং তখনই সিয়েনা সেই প্রফেসরের আইডি এবং তার নাম লক্ষ্য করে, এবং সিয়েনা বুঝতে পারে যে এই প্রফেসরই হচ্ছে তার বাচ্চার বাবা। এবার সিয়েনা তো প্রচন্ড চমকে যায় যে এটা কি করে সম্ভব। এবং আমরা দেখতে পাই যে সিয়েনার সাথে কিছুদিন আগে কি হয়েছিল। কিছুদিন আগে তার বয়ফ্রেন্ড আর্নল্ডের জন্মদিন ছিল, এবং সেই উপলক্ষে সিয়েনা একটি বার বা একটি ক্লাবে তার সাথে দেখা করতে গেছিল, যেখানে কিনা জন উপস্থিত ছিল। কিন্তু জনকে তখন স্বাভাবিকভাবেই সিয়েনা চিনতো না। এবার সেখানে আমরা প্রফেসর জন এবং তার বন্ধু হ্যারিকে দেখতে পাই। হ্যারি তাকে বলে যে তোমাদের এত বড় বিজনেস থাকতে তুমি বিজনেসে কেন যাচ্ছ না। এবং জন বলে যে বিজনেস নিয়ে আমার খুব একটা প্যাশন নেই, আমি বিজনেসের টাকা পয়সাতেও খুব একটা আগ্রহী নই। আমি স্টুডেন্টদের পড়াতে চাই, স্টুডেন্টদের পড়ালে অনেক রকম মানুষ বা অনেক রকম স্টুডেন্টদের সাথে আলাপ হয়, যেটা আমার রিসার্চ প্রজেক্টে আমাকে সাহায্য করবে। এবার অপরদিকে আমরা সিয়েনাকে দেখতে পাই, যে কিনা আর্নল্ডকে গিফটটা দেয়। এবং আর্নল্ডের সাথে আমরা তার অপর একটি বন্ধু স্যামকে দেখতে পাই, এবং সিয়েনার একজন কাজিন স্টেসিকেও দেখতে পাই, যেও কিনা আর্নল্ডের বন্ধু ছিল। এবার সিয়েনা গিফট দেওয়ার সাথে সাথেই আর্নল্ড সেটা ধাক্কা মেরে ফেলে দেয়, এবং আর্নল্ড বলে যে স্টেসি আমার কাছে এসো। আর্নল্ড বলে যে সিয়েনা, ভালো করে শুনে নাও, আমি এখন থেকে স্টেসির সাথেই থাকবো। ওদিকে স্যাম তো এসে লাথি মেরে সিয়েনার গিফট বক্সটা উল্টে দেয়, এবং সেই গিফটে সিয়েনা আর্নল্ডের জন্য যে নোটটি লিখেছিল সেটি পড়তে থাকে, এবং সেটা নিয়ে খিল্লি করতে থাকে। অপর একটি বান্ধবী বলে যে তুমি আর্নল্ডকে ভালোবাসবে, তোমার এত যোগ্যতা আছে, ওদের বাড়ির চাকরেরও তোমার থেকে বেশি মাইনে। এবং সে তো সিয়েনাকে রীতিমতো লাথি মারতে যায়। এবার সিয়েনা তো তখনই আর্নল্ডের হাত ধরে বলে যে আর্নল্ড, তুমি আমার সাথে মজা করছো তাই না, তুমি আমাকে মিথ্যা বলছো তাই না। এবং আর্নল্ড তখনই সিয়েনার হাতে একটা ওয়াইন গ্লাস ধরিয়ে দেয়, এবং বলে যে এটা খেয়ে না। সিয়েনা বলে যে আমি যদি এটা খেয়ে নিই তাহলে তুমি সব মিটমাট করে নেবে তো। এবং এই বলে সিয়েনা সেটা পান করে নেয়, এবং আর্নল্ড তখনই তাকে আরো একটি গ্লাস ধরিয়ে দেয়। এবার সিয়েনা তো বলে যে না আমি আর পারছি না। এবং আর্নল্ড তখনই হাসতে হাসতে বলে যে পারলেও বাকি, তুমি কি ভেবেছো যে আমি আবার তোমার সাথে সম্পর্কে চলে আসব? আসলে আমার স্টেসির সাথে একটা বেড ছিল, তাই জন্যই আমি তোমার সাথে এমনটা করছিলাম। তুমি হচ্ছ পথের ধারের আগাছার মতো, তোমার মতো প্যারাসাইটকে আমি কখনোই জীবনে রাখতে চাই না। এবার এইসব ঘটনা যখন হচ্ছিল, পিছন থেকে জন এইসব দেখতে পাচ্ছিল। এবার সিয়েনা তো প্রচন্ড ড্রাঙ্ক হয়ে পড়ে, এবং সম্ভবত ড্রিঙ্কের মধ্যে কিছু ড্রাগসও মেশানো ছিল, ফলে সিয়েনার অবস্থা খারাপ হয়ে যায়। এবং সিয়েনা যখন ক্লাব থেকে বেরোচ্ছিল, দুটি অসভ্য লোক সিয়েনার পিছু নেয়, এবং তারা সিয়েনার সাথে অসভ্যতা করার চেষ্টা করে। এবার সেখানে তো জন দাঁড়িয়েছিল, এবং সিয়েনা তখনই জনের কাছে এসে বলে যে আমায় সাহায্য করো। এবং জন সঙ্গে সঙ্গে তার ফরেন্সিকের কাটার নাইফটি বার করে, এবং সে সেই গুন্ডাগুলিকে সেখান থেকে তাড়ায়। এবং সিয়েনা তো বলে ওঠে যে তুমি কি কোনো দেবদূত যাকে আমাকে বাঁচানোর জন্য পাঠানো হয়েছে। এবং তখনই জন বলে যে তোমার বয়স কত। এবং সিয়েনা বলে যে তার বয়স হচ্ছে 22। এবার জন তো সিয়েনাকে কোলে তুলে নেয় এবং তাকে নিয়ে হোটেল রুমে যায়, এবং তখনই তাদের মধ্যে রোম্যান্স হয়, এবং তার ফলেই সিয়েনা প্রেগনেন্ট হয়ে পড়েছিল। এবার সিয়েনা তো ক্লাসের মধ্যে এইসব কথাই ভাবছিল, এবং সে ভাবছিল যে তার মানে তার প্রফেসরই তার হবু সন্তানের বাবা।
এবং এইসব কথা ভাবতে ভাবতে সিয়েনার ক্লাসের পড়ার দিক থেকে একদমই মন সরে গেছিল। এবং তখনই সেখানে জন আসে এবং জন তাকে ক্লাসের পড়ারই একটি প্রশ্ন জিজ্ঞাসা করে যে কত ধরনের অ্যানাটমি হয়। কিন্তু সিয়েনা সেই প্রশ্নের উত্তর দিতে পারে না। জন তাকে সেই প্রশ্নের উত্তর শিখিয়ে দেয় এবং বলে যে তুমি ক্লাসের পর আমার সাথে দেখা করবে। এবার সবাই তো ভাবে যে এবার সিয়েনা ভালোই বকা খাবে এবং সিয়েনা ক্লাসের পর জনের সাথে দেখা করতে যায় এবং জন তাকে জিজ্ঞাসা করে যে তুমি ক্লাসে একদমই মন দিয়ে পড়া শুনছিলে না কেন, কিছু কি সমস্যা হয়েছে? এবার সিয়েনা তো মিথ্যা করে বলে যে আমার কালকে রাতে আসলে ঘুম হয়নি, তো তাই জন্য আমি একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম। জন বলে যে তোমার যদি মনে হয় যে আমার পড়া বুঝতে তোমার অসুবিধা লাগছে বা আমার ক্লাস তোমার কাছে বোরিং লাগছে তাহলে তুমি আমাকে বলতে পারো। এবার সিয়েনা তো বলে যে না না, এমনটা কিছু না। এবং সিয়েনা মনে মনে ভাবছিল যে জন কি আমাকে আদেও চিনতে পেরেছে। সম্ভবত সে আমাকে চিনতেই পারেনি। এবং জন তখনই তার কফিটা সিয়েনাকে দিয়ে বলে যে "এ নাও, তোমার তো ঘুম পাচ্ছিল, কফি খেয়ে দেখো, তাহলে হয়তো ঠিক লাগবে।" এবং সিয়েনা যখন কফি খাচ্ছিল তখনই তো জন বলে ওঠে যে আগের দিন রাতে তুমি আমার সাথে ছিলে তাই না? এবার এই কথা শুনে সিয়েনা তো সঙ্গে সঙ্গে বিষম খেয়ে যায় এবং সে বলে ওঠে যে আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না, আমি তো কোথাও যাইনি। এবং তখনই জন সিয়েনার হাতে সেই তিলটা দেখে এবং জন সেই রাতেও তার হাতে সেই তিলটা দেখেছিল। জন বলে যে আমি তোমাকে খুব ভালো করেই চিনতে পেরেছি। এবার সিয়েনা তো তখনই তার প্রফেসরের কাছে ক্ষমা চায় এবং বলে যে আমি এই রাতের কথা কাউকেই বলবো না। এবং তখনই তার বমি বমি পাচ্ছিল। এবার জন তো বলে ওঠে যে তুমি কি প্রেগনেন্ট? এবং সিয়েনা মনে মনে ভাবে যে প্রফেসর এটা কি করে বুঝলো। কিন্তু এই সত্যি কথাটা প্রফেসরকে বলা যাবে না, কারণ তার একটা ব্রাইট ফিউচার রয়েছে। একজন স্টুডেন্টের সাথে স্ক্যান্ডেলের কথা যদি সবাই জেনে যায় তাহলে তার ভবিষ্যৎটা একদমই খারাপ হয়ে যাবে। তাই জন্য সিয়েনা জনকে কিছু বলে না। এবার জন তো সিয়েনাকে তার ফোন নাম্বার দেয় এবং বলে যে তোমার যদি কোনো দরকার হয় তাহলে তুমি আমাকে বলো। এবং সিয়েনা সেখান থেকে অন্য ক্লাস আছে বলে চলে যায়। এবার সিয়েনা যখন সেখান থেকে যাচ্ছিল সেখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জাং আসে। এবার জাং তো জনকে বলে যে আজকালকার ছেলেমেয়েরা যে কি করে কে জানে, বাথরুমে নাকি একটা প্রেগন্যান্সি টেস্ট পাওয়া গেছে। কে যে এটা ব্যবহার করেছে কে জানে, এদের কি কোনো সেন্স নেই? এবার এই কথা শুনে সিয়েনা তো সঙ্গে সঙ্গে ছুটে তার ক্লাসরুমে চলে যায়। তার মনে পড়ে যে সে যখন তাড়াহুড়ো করে ওয়াশরুম থেকে আসছিল হয়তো তার টেস্টটাই পড়ে গেছে। এবার সিয়েনা ক্লাসরুমে এসে তার ডেস্কের সামনে বসে, কিন্তু তার বই খুলতেই সে দেখে যে সেখানে তার টেস্টটা রাখা রয়েছে। এবার সিয়েনা তো সঙ্গে সঙ্গে সেটা হাত চাপা দিয়ে লুকিয়ে পড়ে এবং তখনই স্টেসি বলে ওঠে যে সবাই দেখো, মনে হয় এই প্রেগন্যান্সি টেস্টটা সিয়েনারই। স্টেসি বলে ওঠে যে আমাদের কলেজের ক্লিনার এটা ওয়াশরুম পরিষ্কার করতে গিয়ে পেয়েছে, এটা তোমারই তো তাই না? এবার সিয়েনা তো সঙ্গে সঙ্গে ডিনাই করে যে না, এটা আমার না, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? এবং স্টেসি বলে যে আমি খুব ভালো করেই জানি সেই দিন ক্লাবে তোমাকে যে ওয়াইন খাওয়ানো হয়েছে পরেই তুমি গায়েব হয়ে গেছিলে। আর সেই রাতে কোনো এক ছেলের গাড়িতে তুমি বাড়ি ফিরেছিলে। তুমি কোন বুড়ো লোকের সাথে সম্পর্ক করেছো তুমিই জান, কিন্তু তোমার লজ্জা হওয়া উচিত। বাট সিয়েনা তো বলে ওঠে যে আমার না হয় লজ্জা হবে, কিন্তু তুমিও কিন্তু আমার থেকে খুব একটা বেটার নও। এবার এই কথা শুনে স্টেসি তো তাকে ঠাস করে এক চড় মারে এবং বলে যে তুমি ছোটবেলা থেকে আমার বাড়িতে মানুষ হয়েছো, আমার বাবা মার পয়সায় তুমি খেয়েছো পড়েছো বেঁচেছো, তুমি আমাদের চোখে একটা পরজীবী ছাড়া কিছুই না। এমনকি তোমার পড়াশোনার খরচও আমরাই দিই, তাই তোমাকে স্কুল থেকে বার করতেও আমার বেশিক্ষণ লাগবে না। এবার আর্নল্ড তো বলতে থাকে যে তুমি কি সত্যিই প্রেগনেন্ট? এবং স্টেসি তো তখনই সিয়েনার হাত ধরে টানতে থাকে যে এক্ষুনি আমার সাথে চলো, হসপিটালে চলো, আমি তোমাকে চেক আপ করিয়ে দেখতে চাই যে তুমি সত্যিই প্রেগনেন্ট কিনা। এখনই সত্যি কথাটা সবার সামনে চলে আসবে, যদি তুমি প্রেগনেন্ট থাকো তোমাকে এই কলেজ থেকে তাড়িয়ে দেয়া হবে। এবং সিয়েনা তখনই স্টেসির হাতে কামড়ে দেয় যে ছাড়ো আমাকে। এবং স্টেসি তখনই প্রচন্ড রেগে যায় এবং সিয়েনাকে ঠাস করে এক চড় মারতে যায়। কিন্তু তখনই সেখানে জন চলে আসে। জন তো স্টেসিদের বলে যে তোমরা একটা কলেজের স্টুডেন্ট, তোমরা এত বড় হয়ে গেছো, এরপর ভবিষ্যতে তোমরা ডক্টর হতে চলেছো, আর তোমরা কিনা নিজেদের ক্লাসমেটকে বুলি করছো। এর জন্য তোমরা প্রত্যেকে 500 ওয়ার্ডের একটা করে রচনা লিখবে যে কেন বুলি করা উচিত না, এবং সেটা কালকে আমাকে জমা দেবে। এবার এই শাস্তি পেয়ে তারা তো সবাই সেখান থেকে চলে যায় এবং ক্লাসও ডিসমিস করে দেওয়া হয়। এবং তখনই জন সিয়েনার পালসটা চেক করে, কিন্তু সিয়েনা সঙ্গে সঙ্গে তার হাত সরিয়ে নেয়। সিয়েনা বলে যে প্রফেসর, এটা একটা ক্লাসরুম, আমাদের এমনটা করা উচিত না।
এবং জন তখনই বলে যে ঠিকই, আসলে আমি সেই রাতের জন্য তোমার কাছে ক্ষমা চাইছি। সেই দিন আমি একটু বেশি ড্রিঙ্ক করে ফেলেছিলাম। পরে আমি তোমার খোঁজ নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু তোমার ব্যাপারে কিছু জানতেই পারিনি। না বলে যে স্যার, সত্যি বলতে সেদিন রাতে আমারও দোষ ছিল। আমি সেই দিনের কথা কারোর কাছেই মেনশন করতে চাই না। এবং জন বলে যে ওয়াশরুমে যে প্রেগন্যান্সি টেস্টটা পাওয়া গেছে সেটা কি তোমার? তুমি কি সত্যি প্রেগনেন্ট? যদি তুমি হয়ে থাকো তাহলে তুমি আমাকে বলো। কারণ তুমি যদি সন্তানটা রাখতে না চাও সেটা সম্পূর্ণ তোমার ডিসিশন। আমি তাতে তোমাকে সাপোর্ট করি। কিন্তু যদি তুমি রাখতে চাও তাহলে বাবা হিসেবে আমার যা কর্তব্য সেই সব কর্তব্য আমি পালন করতে রাজি আছি। এবার সিয়েনা মনে মনে ভাবে যে প্রফেসর তো খুবই ভালো, কিন্তু আমার উচিত হবে না প্রফেসরকে এই সব কিছুর মধ্যে জড়ানোর। ব্যাপারটা আমি একাই হ্যান্ডেল করে নেব। এবং সে প্রফেসরকে বলে যে স্যার, ওটা মনে হয় অন্য কারো, আমার সাথে এমনটা কিছুই হয়নি। এবং সে সেখান থেকে চলে যায়। এবার সিয়েনা তো হসপিটালে আসে চেকআপের জন্য, এবং সেখানে সে অন্যান্য মা এবং বাচ্চাদেরও দেখতে পায়। সিয়েনা মনে মনে ভাবে যে আমি যখন পৃথিবীতে এসেছিলাম তখন আমার মা বাবা কতটাই না খুশি ছিল। তারা আমার আসার জন্য অপেক্ষা করেছিল। কিন্তু আমার সন্তান, আমি তাকে ভালোভাবে মানুষ করতে পারবো তো? এবং তখনই সিয়েনার কাছে তার আঙ্কেল আন্টির কল আসে। তারা বলে যে তুমি কোথায়, এক্ষুনি বাড়ি ফিরে এসো। এবং আমরা অপরদিকে সিয়েনার আঙ্কেল আন্টিকে দেখতে পাই, যার কাছে কিনা সিয়েনা মানুষ হয়েছিল, কারণ সিয়েনার মা বাবা অল্প বয়সেই মারা গেছিল। এবার স্টেসি তার মা বাবাকে বলে যে আজকে সিয়েনার জন্যই আমাকে প্রফেসরের কাছে বকা খেতে হয়েছে। এবং স্টেসির মা বলে যে কোনো চিন্তা করো না, তোমার বাবা সব বন্দোবস্ত করেই রেখেছে। আমরা সিয়েনাকে চ্যাং পরিবারের কাছে অলরেডি বিক্রি করে দিয়েছি। আর কোনো চিন্তা নেই। এবার সিয়েনা সেখানে আসতেই স্টেসির মা অর্থাৎ সিয়েনার আন্টি বলে যে সিয়েনা, আজকে স্টেসি তোমার সাথে স্কুলে যেটা করেছে সেটা একদম ভালো করেনি, তাই জন্য ও তোমার কাছে ক্ষমা চায়। এবার স্টেসি তো বলে যে সত্যিই সিয়েনা, আমার খুব ভুল হয়ে গেছে। যতই হোক আমরা তো পরিবার। আজকে চলো আমরা বাইরে কোথাও খেতে যাই। এবং তারা একটি রেস্টুরেন্টে খেতে যায়। এবার সেখানে তো সিয়েনা অপর একটি ছেলেকেও দেখতে পায়, যে কিনা চ্যাং পরিবারের ছেলে হওয়ার্ড ছিল। এবং এই হওয়ার্ডের কাছেই সিয়েনার কাকা তাকে বিক্রি করে দিয়েছিল। এবার সিয়েনা তো বলে ওঠে যে আঙ্কেল, এই ছেলেটা কে? এবং আঙ্কেল বলে যে এটা আমাদের দূর সম্পর্কের একজন রিলেটিভ। এবার খাওয়া দাওয়া হয়ে গেলেই তারা তিনজনই সেই রুম থেকে বেরিয়ে যায়। এবং রুমে কেবলমাত্র সিয়েনা আর হওয়ার্ডই ছিল। বাইরে গিয়ে আন্টি বলে যে স্টেসি, তোমার আর কোনো চিন্তা নেই। এবার তো সিয়েনাকে কলেজ থেকেও বার করে দেয়া হবে, কারণ ওকে আর বিয়ের পর পড়াশোনা করতে দেয়া হবে না। আর আমরাও চিরকালের মতো ওর হাত থেকে মুক্তি পেয়ে গেলাম। স্টেসি তো বলে যে মা, তুমি আমাকে যে দামি ব্যাগটা দেবে বলেছিলে সেটা দেবে তো? এবং তখনই স্টেসির মা বলে ওঠে যে আরে দেবো না কেন, ওই স্টেসির দেনমোহর হিসেবে আমরা তো 6 লাখ টাকা নিয়েছি, সেটা দিয়ে আমরা নিজেদের মতো ফুর্তি করতে পারবো। এবং এই বলে তারা তো সেখান থেকে চলে যায়। এবার অপরদিকে সিয়েনা তো বুঝতে পারে না যে এটা কি হচ্ছে। এবং তখনই হওয়ার্ড বলে যে তুমি কোথায় যাচ্ছ? আমাদের এঙ্গেজমেন্ট পার্টি তো হয়েই গেল। এখন থেকে বলা যায় যে আমরা তো স্বামী স্ত্রী। আজকে তো আমাদের বিয়ের রাত। এবার সিয়েনা বলে যে এঙ্গেজমেন্ট পার্টি? কিসের এঙ্গেজমেন্ট পার্টি? এবং হওয়ার্ড বলে যে কেন, তোমার আঙ্কেল আমার সাথে তোমার বিয়ে দিয়ে দিয়েছে, আমাদের থেকে অনেক টাকাও নিয়েছে। তুমি কিন্তু চাইলেও আর আমাকে ইগনোর করতে পারবে না। এবার সিয়েনা তো বলে ওঠে যে আমি এইসব ব্যাপারে কিছুই জানতাম না, আমি প্রেগনেন্ট, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। হওয়ার্ড বলে ওঠে যে কি, একটা প্রেগনেন্ট মেয়েকে আমার কাছে বেচে দিয়ে গেল? এবং সে সিয়েনাকে ঠাস করে এক চড় মারে। হওয়ার্ড বলে ওঠে যে আমি তোমাকে বিয়ে না করলেও যে পয়সাটা আমি দিয়েছি সেটা তো আমি নষ্ট হতে দিতে পারি না। এবং সে সিয়েনাকে অ্যাসল্ট করতে যায়। সিয়েনা সঙ্গে সঙ্গে তাকে এক লাথি মারে এবং তার মাথায় একটি বোতল ভেঙে দিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। এবার হওয়ার্ডের তো মাথা রক্তাক্ত হয়ে গেছিল, এবং সিয়েনা তখনই সেখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু হওয়ার্ডও তার পিছু পিছু আসে। হওয়ার্ড বলতে থাকে যে তোমাকে আমি ছাড়বো না। এবার সিয়েনা পালাতে পালাতে একটা রেল ট্র্যাকের ওপর চলে আসে। এবং সে বুঝতে পারছিল না সে এবার কি করবে। এবং তখনই তার মনে পড়ে যে তার পকেটে এখনো জনের নাম্বারটা রয়েছে, যেটা কিনা জন তাকে দিয়েছিল। এবার সিয়েনা তো তখনই লুকিয়ে লুকিয়ে জনকে কল করার চেষ্টা করে। অপরদিকে আমরা জনকে দেখতে পাই যে ওই আগের দিনের ক্লাবটাতেই ছিল। এবং সেখানে আমরা তার অপর বন্ধু হ্যারিকেও দেখতে পাই। হ্যারি বলে যে জন, তুমি বিশ্বাস করবে না আজ আমি হসপিটালে কাকে দেখেছি। মনে আছে আগের রাতে যে মেয়েটার সাথে তোমার আলাপ হয়েছিল, সেই মেয়েটাকে। এবং জন তখনই বুঝতে পারে যে আচ্ছা, তার মানে সিয়েনা সত্যিকারেরই প্রেগনেন্ট। এবার তখনই তো সিয়েনার ফোন তার কাছে আসে।
এবং সিয়েনা বলতে থাকে যে প্রফেসর প্লিজ আমাকে বাঁচান। এবং জন বুঝতে পারে যে সিয়েনার নিশ্চয়ই কিছু বিপদ হয়েছে। জন বলে যে হ্যারি, সিয়েনা আমার সন্তানের মা হতে চলেছে, আমাকে যেতেই হবে। এবার অপরদিকে আমরা সিয়েনাকে দেখতে পাই। সিয়েনা তো সেই রেল ট্র্যাকের ওপর পড়ে গেছিল এবং হওয়ার্ড ততক্ষণে বুঝে গেছিল যে সিয়েনা কাউকে কল করার চেষ্টা করছে। হওয়ার্ড সঙ্গে সঙ্গে তার ফোন নিয়ে নেয় এবং সেটা ছুঁড়ে ফেলে দেয় এবং হওয়ার্ড সিয়েনার পেটে লাথি মারতে শুরু করে। সিয়েনা তো চেঁচাতে থাকে যে কেউ আমাকে সাহায্য করো, তার মুখ থেকে রক্ত উঠে এসেছিল, কিন্তু সেখানে তাকে বাঁচানোর মতো কেউই ছিল না। কিন্তু তখনই সেখানে আসে জন। এবার জন তো এসে সঙ্গে সঙ্গে সিয়েনাকে জড়িয়ে ধরে এবং অপরদিকে হ্যারি এসে হওয়ার্ডকে এক ঘুষি মেরে কাত করে দেয়। জন সিয়েনাকে কোলে নিয়ে তাকে হসপিটালে নিয়ে যায়। এবার সিয়েনা তো প্রচন্ড চিন্তিত ছিল যে তার সন্তান ঠিক আছে কিনা, এবং জন বলে যে কোনো চিন্তা নেই, ডক্টররা বলেছে যে আমাদের সন্তান একদম ঠিক আছে। জন তো তখনই সিয়েনাকে বলে যে এটা তো কোনো ছোটখাটো ব্যাপার না, তুমি আমাকে এতদিন বলনি কেন। সিয়েনা বলে যে আমি সরি, কিন্তু আমি চাইনি যে এটার জন্য আপনার কেরিয়ারের কোনো ক্ষতি হোক। আমি জানি যে আমার বলে দেওয়া উচিত ছিল, কিন্তু এই সব স্ক্যান্ডেলের মধ্যে আমি আপনাকে জড়াতে চাইনি। এবারে জন তো বলে ওঠে যে তুমি এসব কি কথা বলছো, স্ক্যান্ডেল? এটা তো আমারও সন্তান, আমারও তো একটা দায়িত্ব আছে, তাই না? এবং তখনই সিয়েনার কাছে তার আন্টির কল আসে। তার আন্টি বলে যে সিয়েনা তুমি কোথায়, তোমার এত সাহস হয় কি করে, তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে মিলে হওয়ার্ডকে পিটিয়েছো, এখন ওরা আমাদের বাড়িতে এসে হম্বিতম্বি করছে, যে টাকা আমরা নিয়েছিলাম সেটা ফেরত চাইছে, এমনকি আমাদের থেকে আরো টাকা চাইছে, কোথায় আছো, তাড়াতাড়ি বাড়ি এসো। এবার সিয়েনা তো বলে যে আন্টি তোমরা এটা কি করে করলে, আমি তো একটা মানুষ নাকি, তোমরা আমাকে অপর একজনের কাছে বিক্রি করে দিলে। আন্টি বলে ওঠে যে যা করেছি বেশ করেছি, ছোটবেলা থেকে আমরাই তোমাকে মানুষ করেছি, আমরা না থাকলে তুমি কবেই মরে যেতে, তা তোমাকেও তো আমাদের জন্য সেই ক্ষতিপূরণটা দিতে হবে নাকি, এইভাবেই আমরা সেটা আদায় করব। এবার এই কথা তো জনও শুনতে পেয়েছিল এবং সিয়েনা তো বুঝতে পারে না যে এবার সে কি করবে, সে কোথায় যাবে, সে তো আর আন্টির বাড়িতেও ফিরে যেতে পারবে না। সিয়েনা বলতে থাকে যে আমার সত্যিই কোনো পরিবার নেই, আমার কোনো ফ্যামিলি নেই, মা বাবা নেই, যাও বা এদেরকে আমি পরিবার ভাবতাম, এরা এরকম, এখন আমার পরিবার বলতে কেবলমাত্র আমার এই সন্তানই রয়েছে। সে জনকে বলে যে প্রফেসর আমি কি এই সন্তানটা রাখতে পারি। এবং জন তখনই বলে যে তোমাকে কে বললো তোমার কোনো পরিবার নেই, আমি তোমাকে বিয়ে করতে চাই। আর সিয়েনা তো ভাবে যে জন নিশ্চয়ই তার সাথে মজা করছে। জন বলে যে আমি মজা করছি না, আমি জন উু, আমি 29 বছর বয়সী একজন পিএইচডি হোল্ডার এবং আমি একটি কলেজের প্রফেসরি করে মোটামুটি খারাপ মাইনে পাই না, আমার একটি বাড়ি এবং গাড়িও রয়েছে, কি আমাকে বিয়ে করে নতুন একটা পরিবার শুরু করতে চাও? এবার সিয়েনা তো সত্যি বলতে কোনোদিনই পরিবার কি বা পরিবারের ভালোবাসা কি সেটা বোঝেনি। এবার জন তো তখনই বলে ওঠে যে তুমি যদি ভাবো যে বিয়ে করলে বা সংসার করলে তোমার পড়াশোনার ক্ষতি হবে সেটা না, তুমি চাইলে আমি 6 মাস কলেজ থেকে ছুটি নিয়ে সবকিছু সামলাবো, ততদিনে তুমি ভালো করে তোমার পড়াশোনা শেষ করো, আমি আমাদের বাচ্চাকে সামলাবো যাতে তোমার পড়াশোনার কোনো ক্ষতি না হয়, এবং আমি তো তোমাকে পড়াশোনায়ও সাহায্য করতে পারবো, তোমার হোমওয়ার্কে সাহায্য করতে পারবো। আর হ্যাঁ, মানছি আমি তোমার থেকে বয়সে একটু বড়, কিন্তু আশা করি তাতে কোনো সমস্যা হবে না, আমি আমার এক্সপিরিয়েন্স তোমার সাথে শেয়ার করতে পারবো, আমি তাড়াতাড়ি রিটায়ার করে গেলে তোমাকেই অনেক বেশি সময় দিতে পারবো। এবার সিয়েনাতে এই কথা শুনে হাসে এবং বলে যে ঠিক আছে, আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। এবং তারা পরের দিনই ম্যারেজ অফিসে গিয়ে বিয়ে করে নেয়, মানে অফিসিয়ালি রেজিস্ট্রি ম্যারেজ করে নেয়। এবার সিয়েনা তো তখনই জনকে জিজ্ঞাসা করে যে আপনার কি এটাই প্রথম বিয়ে, না মানে আপনি সব প্রসিডিওর গুলো এত ভালোভাবে জানেন তাই জন্য আর কি। এবং জন বলে যে হ্যাঁ এটাই আমার প্রথম বিয়ে, তুমি দরকার হলে অফিসে এক্ষুনি খোঁজ নিতে পারো। এবং অফিসে যে রিসেপশনিস্ট মহিলাটি ছিল সে বলে যে হ্যাঁ হ্যাঁ এটাই ওনার প্রথম বিয়ে, তবে ওনার ভয়েসটা আমার একটু চেনা চেনা লাগছে, আজকে সকালে একজন আমাকে ফোন করেছিল এবং সে প্রায় 1 ঘন্টা ধরে খুঁটিয়ে খুঁটিয়ে সব প্রসেসটা জেনেছে, আমার মনে হয় এটাই সেই ব্যক্তি। এবং সেই মহিলাটি সিয়েনাকে বলে যে তুমি তো খুবই লাকি, আমার হাজবেন্ড তো এই সমস্ত বিষয়ে ভীষণই খেয়াল রাখছে। এবার জন তো সঙ্গে সঙ্গে তার একটি ফটো তুলে তার পরিবারের কাছেও পাঠিয়ে দেয়। জনের ফ্যামিলি তখন একটি ট্রিপে ছিল, তাই জন্য জন তার পরিবারকে আগে থেকে কিছু জানাতে পারেনি। এবং জন সিয়েনাকে নিয়ে তার বাড়িতে আসে এবং জন তো সিয়েনার জন্য সব রকম বন্দোবস্ত করেই রেখেছিল যাতে সিয়েনা কমফোর্টেবলি সেখানে থাকতে পারে। সিয়েনা মনে মনে ভাবে যে সত্যি আমার বেবি একটা খুবই কেয়ারিং বাবা পেতে চলেছে। এবার জন তো তখনই সিয়েনাকে বলে যে তুমি এক কাজ করো,
কলেজের ডরমিটরি থেকে তোমার নাম উঠিয়ে নাও, কারণ হস্টেলে থাকলে তো আমি তোমার দেখাশোনা করতে পারবো না। তুমি এই বাড়িতে শিফট করে যাও। আর একটা কথা, এখনই আমাদের বিয়ের ব্যাপারে কলেজের কাউকে না বললেই ভালো, কারণ আমি চাই না যে লোকজন তোমাকে বা আমাকে নিয়ে কোনো রকমের সমালোচনা করুক। এবার পরের দিন সিয়েনা তো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জাং এর কাছে নিয়ে যায় তার ফর্মটা, যে সে এই ডরমিটরি থেকে চলে যেতে চায়। কিন্তু জাং তখনই বলে যে হঠাৎ কি ব্যাপার, তুমি কলেজের হস্টেল থেকে কেন চলে যাচ্ছ? তা চারিদিকে যে রিউমার গুলো চলছে সেগুলো কি সত্যি নাকি? সত্যি করে বলো তো, তোমার মধ্যে কোনো গন্ডগোল নেই তো? এবার সিয়েনা বলে ওঠে যে আপনি এটা কি বলতে চাইছেন? এবং জাং তখনই বলে যে সবাই তো বলছে যে তুমি নাকি কোন বয়স্ক লোকের সাথে, বড়লোক লোকের সাথে সম্পর্ক করেছো, প্রেগনেন্ট হয়েছো। নিশ্চয়ই সেরকম কিছুই একটা হবে। মনে রাখবে, আমাদের মেডিকেল স্কুলে তোমার মতো নির্লজ্জ লোকেদের কিন্তু কোনো জায়গা নেই। এবার সিয়েনা বলে ওঠে যে আপনি একজন প্রফেসর, আপনি কি করে এই ধরনের কথায় বিশ্বাস করে একজন স্টুডেন্টকে অপমান করতে পারেন? এবং তখনই সাং বলে যে ঠিক বলেছ, আমি একজন প্রফেসর। তুমি কি করে আমার উপর কথা বলতে পারো? আগে তোমার মা বাবাকে এখানে নিয়ে আসো, আমি তাদের সাথে কথা বলবো, তারপর আমি তোমার হস্টেল বদলির ব্যবস্থা করছি। এবার তখনই তো সেখানে জন চলে আসে এবং বলে যে ও, তুমি ওর মা বাবাকে খুঁজছো নাকি? এবার জাং তো জনকে দেখে ভয় পেয়ে যায় এবং বলে যে না না, এবং জন নিজেই সেই ফর্মে সাইন করে দেয় যাতে কিনা সিয়েনা সহজেই হস্টেল থেকে মুভ আউট করে যেতে পারে। জন বলে যে জাং, চারিদিকে নানা রকমের কথা চলতেই পারে, কিন্তু সেটা নিয়ে তুমি কোনো স্টুডেন্টকে বলবে, এটা কিন্তু তোমায় মানায় না, কারণ নিজের পজিশনটা তুমি ভুলে যেও না। এবং এই বলে জন সিয়েনাকে সেখান থেকে নিয়ে বাড়ি চলে আসে। এবার বাড়িতে এসে আমরা দেখতে পাই যে সিয়েনা তো বেডরুমে ঘুমোচ্ছিল এবং জন গেস্ট রুমে ঘুমোচ্ছিল। এবার সিয়েনা জনের রুমে দেখতে যায় যে জন কি করছে, এবং তখনই সে সেখানে একটি প্রেগনেন্সির বই দেখতে পায়। মানে জন এই বইটা পড়ছিল যাতে সে সিয়েনার ভালোভাবে কেয়ার করতে পারে, এবং সেটা দেখে সিয়েনা তো বেশ খুশি হয়। এবার পরের দিন জন সিয়েনাকে নিয়ে একটি ক্লোদিং স্টোরে আসে। সিয়েনা বলে যে আমরা এখানে কেন এসেছি, এবং জন বলে যে আগামীকাল আমাদের কলেজের 60 বছরের অ্যানিভার্সারি, তাই আমি চাই ওই দিন তুমি খুব ভালো করে জামা কাপড় পরে সাজো, যতই হোক তুমি আমার স্ত্রী। এবার সেটা খুবই এক্সপেন্সিভ একটা স্টোর ছিল। এবার জনের তখনই একটা কল আসে, জন কথা বলার জন্য বাইরের দিকে যায়। জন বলে যে তুমি দেখো কোনটা পছন্দ, তারপর কিনে নাও, আমি বাইরেই আছি। এবার সিয়েনা তো নিজের মতো ড্রেস দেখছিল, এবং সেখানে আমরা স্টোরেরই একটি সেলস গার্লকে দেখতে পাই। মেয়েটি একটি ড্রেস দেখিয়ে বলে যে এই ড্রেসটা আপনাকে ভীষণ সুন্দর মানাবে, এবং সেই ড্রেসটা সত্যিই খুব সুন্দর ছিল। মেয়েটি বলে যে আপনি ড্রেসটা একবার ট্রাই করে দেখুন, পছন্দ হলে নেবেন, না হলে নিতে হবে না। এবার সিয়েনাও তো ড্রেসটা পরে দেখে যে তাকে ভীষণ সুন্দর লাগছে, এবং সিয়েনা সেই ড্রেসের দাম জিজ্ঞাসা করে, এবং মেয়েটি বলে যে এই ড্রেসটার দাম হচ্ছে 48,000 টাকা। এবার দাম শুনে তো সিয়েনা প্রচন্ড চমকে যায় যে এত দাম, সম্ভব না, আমার তাহলে ড্রেসটা চাই না। কিন্তু মেয়েটি তখনই শয়তানি করে বলে যে চাই না বললেই তো হবে না, তুমি যদি অ্যাফোর্ড করতে না পারো তাহলে তুমি পড়েছো কেন? আমাদের দোকানের নিয়ম হচ্ছে যে কেউ যদি কোনো একটা ড্রেস পরে তাহলে তাকে সেটা কিনতেই হবে। এবার সিয়েনা বলে ওঠে যে এটা আবার কেমন নিয়ম, এটা তো ইল্লিগাল বিষয়, এটা কখনো হতে পারে না যে আমি একটা কিছু পরলাম আর সেটা আমায় কিনতে হবে। মেয়েটি বলে যে হ্যাঁ, হতেই পারে, আসলে আমাদের ব্র্যান্ডটা একটা লাক্সারি ব্র্যান্ড, এটা একটা বিদেশি ব্র্যান্ড, তাই জন্য যদি কেউ কোনো জামা একবার পরে তাহলে সেটা তাকে নিতেই হবে, আর যদি সে সেটা নিতে না চায় তাহলে জামাটা একবার পরার জন্য তাকে 10,000 টাকা দিতে হবে। এবার এই নিয়ম শুনে তো সিয়েনা আরো অবাক হয়ে যায়। সে বলে যে আমি কখনোই তোমাকে এই টাকা দেব না, এটা ইল্লিগাল। এবং মেয়েটি তখনই টানাটানি করতে গিয়ে সিয়েনার জামাটাই ছিঁড়ে দেয়। মেয়েটি বলে ওঠে যে তুমি জামাটা ছিঁড়ে ফেললে শয়তানি, এবার তো তোমাকে পুরো টাকাটাই দিতে হবে। এবং এই বলে সে সিয়েনাকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছিল, কিন্তু তখনই জন এসে তাকে ধরে নেয়। জন বলে যে তুমি এটা কি করছো, একজন কাস্টমারের সাথে কেমন করে বিহেভ করতে হয় তুমি জানো না? এবং সে তার জ্যাকেটটা খুলে সিয়েনার গায়ে চাপিয়ে দেয়। এবার ততক্ষণে তো সেই স্টোরের ম্যানেজারও সেখানে চলে এসেছিল। এবার সেলস গার্ল মেয়েটি বলে যে ম্যানেজার দেখুন না, এই মেয়েটা পরে জামাটা ছিঁড়ে ফেলেছে, আর ও তারপরেও টাকা দিতে চাইছে না। সিয়েনা বলে যে কখনোই আমি জামাটা ছিঁড়িনি, তুমি টানাটানি করে এমনটা করলে। এবং তখনই ম্যানেজার জনকে দেখে। আসলে জন এই কোম্পানির একজন বড় ইনভেস্টর ছিল। এবার সেলস গার্ল মেয়েটা তো নানা রকমের বকবক করেই যাচ্ছিল এবং সিয়েনার নামে নানা রকম বাজে কথা বলছিল। এবং ম্যানেজার তো তখনই মেয়েটিকে ঠাস করে এক চড় মারে যে তোমার এত সাহস হয় কি করে, তুমি আমাদের ক্লায়েন্টের বিরুদ্ধে এমন কথা বলছো?
এবং জন বলে যে এক্ষুনি ওকে বলো আমার স্ত্রীর কাছে ক্ষমা চাইতে। ফলে মেয়েটি তো সঙ্গে সঙ্গে সিয়েনার কাছে ক্ষমা চাইতে বাধ্য হয়। মেয়েটি বলে যে আমাকে প্লিজ ক্ষমা করে দিন, এই চাকরিটা আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট, আমাকে অন্তত কাজ থেকে ছাড়াবেন না। এবং সিয়েনা জনকে বলে যে ঠিক আছে, এবারের মতো ওকে ছেড়ে দাও। এবার জন তো সেখানে সিয়েনার জন্য অপর একটি ড্রেস পছন্দ করে এবং সেই জামাটা পরে সিয়েনা যখন বেরিয়ে আসে তাকে তো ভীষণই সুন্দর একটা প্রিন্সেসের মতো লাগছিল। এবং জন তাকে একটি আংটি দেখায় এবং বলে যে সিয়েনা, আমাদের বিয়েটা এত তাড়াহুড়ো করে করতে হলো, তাই আমি কিছুই করতে পারিনি, তাই এই ছোট্ট জিনিসটা তোমার জন্য। এবার সিয়েনা তো বলে ওঠে যে আংটি পরলে তো সবাই বুঝেই যাবে যে আমরা বিবাহিত বা আমি বিবাহিত তখন। এবং জন তখনই বলে যে কোনো চিন্তা নেই। এবং জন দেখায় যে সে আসলে আংটিটা একটা চেনের লকেট হিসেবে সিয়েনাকে দিয়েছিল, যাতে এটা সবসময় পরে থাকলেও অন্য কেউ সন্দেহ না করে। জন সেটা সিয়েনাকে পরিয়ে দেয় এবং বলে যে সিয়েনা, কালকে আমাদের কলেজের পার্টিতে তোমাকেই সবচেয়ে সুন্দর লাগবে। এবার আমরা পরের দিন কলেজের সেই পার্টির দৃশ্য দেখতে পাই, যেখানে কিনা কলেজের সব স্টুডেন্টরাই উপস্থিত ছিল। এবং সেখানে আমরা স্যাম, আর্নল্ড এবং স্টেসিকে দেখতে পাই। স্যাম বলে যে শুনেছো, প্রফেসর জনের হাতে নাকি ওয়েডিং রিং দেখতে পেয়েছে। প্রফেসর জন যে বিবাহিত সেটা তো জানতাম না। প্রফেসর জন একজন এত হ্যান্ডসাম, এত আউটস্ট্যান্ডিং লোক, ওনার স্ত্রী যে কে হবে সেটাই আমরা ভাবছি। এবং তারা প্রফেসর জনের ওয়াইফকে নিয়ে নানা রকম আলোচনা করছিল। অর্থাৎ তারা তো জানতো না আসলে ওয়াইফটা কে। যাই হোক, এবার তখনই সেখানে সিয়েনা আসে এবং সবাই সিয়েনাকে দেখে চমকে যায়। আর্নল্ড তো বুঝতে পারে না যে এটাই সেই মেয়ে যাকে কিনা সে ডিচ করে দিয়েছিল। এবার তারা তো বলে ওঠে যে সিয়েনা যে ড্রেসটা পরে আছে সেটাও তো ভীষণ দামি, সেটার দামও তো $1000 কম হবে না। এবং তখনই সেখানে স্টেসি উঠে আসে। স্টেসি বলে যে ও সিয়েনা, তুমি এসে গেছো। তা তুমি এতদিন বাড়ি ফেরোনি, এত দামি একটা জামা পরেছো, কোন বড়লোক বুড়োর সাথে তুমি সময় কাটাচ্ছ? এবার স্যাম তো বলে ওঠে যে এইবার বুঝতে পেরেছি, প্রেগনেন্সি টেস্টটা মনে হয় খুব তাড়াহুড়োয় তোমায় করতে হয়েছিল, তাই জন্যই তুমি আগের দিন সেটা ওয়াশরুমে ফেলেই চলে গেছিলে। এবার সিয়েনা তো তাদের সাথে কোনো কথা বলতে চায় না এবং সে সেখান থেকে চলে যাচ্ছিল। কিন্তু তখনই স্টেসি তাকে দাঁড় করিয়ে বলে যে দাঁড়াও, আজকে আমি তোমাকে এখান থেকে যেতে দেব না। এবং সে সিয়েনাকে ঠাস করে এক চড় মারে। সে বলতে থাকে যে আজকে আমাদের কলেজের অ্যানিভার্সারি, তোমার মতো একটা নির্লজ্জ বেহায়া এখানে আসলে আমাদের কলেজের মান সম্মান নষ্ট হবে। আর অন্য সময় তোমাকে প্রফেসর জন বাঁচিয়ে নেয়, কিন্তু আজ তো প্রফেসর জনও এখানে নেই, তাই আজকে আমি তোমাকে সঠিক শিক্ষা দেব। এবার তখনই স্যাম বলে ওঠে যে এক সেকেন্ড দাঁড়াও, ওর গলায় যে নেকলেসটা দেখছি, ওই আংটিটা, ওটাই তো আমি প্রফেসর জনের হাতে দেখেছি। এমন না তো যে ওই প্রফেসর জনের স্ত্রী? স্টেসি বলে ওঠে যে সেটা কি করে হতে পারে, প্রফেসর জন ওর মতো একটা মেয়ের প্রতি ইন্টারেস্টেড কখনোই হবে না। এবার সিয়েনা তো তার গলার যে লকেটটা ছিল সেটা চেপে ধরে যাতে তার আংটিটার কিছু না হয়, কিন্তু স্টেসি সেটা টেনে খুলে নেয়। স্টেসি বলতে থাকে যে সত্যি তুমি ভীষণই নির্লজ্জ একটা মেয়ে। প্রফেসর এখনো অ্যানাউন্স করেনি যে তার আসল স্ত্রী কে, তাই জন্য তুমি সেই সুযোগের ফায়দা উঠাচ্ছ। তুমি ওরকম দেখতে নকল একটা আংটি কিনে কি ভেবেছো আমাদের বোকা বানাবে? স্টেসি বলে যে মনে রাখবে, প্রফেসর জন আমাদের কাছে খুবই সম্মানের একজন মানুষ, তাই তুমি ওনার চরিত্র নিয়ে ছিনিমিনি খেলতে যেও না। এবার সিয়েনা তো বলে ওঠে যে হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, আর এই আংটিটাও খুবই সস্তা একটা আংটি, তাই তুমি ওটা আমাকে ফেরত দিয়ে দাও। স্টেসি বলে যে সবাই শুনলে ও কি বলল, এই আংটিটা আসলে নকল, যেহেতু এটা নকল তাই তোমাকে আমি এটা ফেরত দিয়েই দিচ্ছি। এই বলে স্টেসি সিয়েনাকে সেটা ফেরত দিতে যায়, কিন্তু সে ইচ্ছা করে ওটা মাটিতে ফেলে দেয়। এবং সিয়েনা যখনই লকেটটা তুলতে যায়, স্টেসি তার বুট পরা পা দিয়ে সিয়েনার হাত মারিয়ে দেয়। স্টেসি বলতে থাকে যে দেখেছো, আমার সাথে পাঙ্গা নেওয়ার ফল কি হতে পারে? তোমাকে আমি বারবার বলেছি না, একদম আমার সাথে কোনো রকমের পাঙ্গা নেওয়ার চেষ্টা করবে না। এবার ওদিকে সিয়েনার হাতে তো ভীষণই চোট লেগে গেছিল, তবুও সে কিছুতেই লকেটটা ছাড়ছিল না। এবং তখনই সেখানে জন চলে আসে। জন বলে যে তোমরা থামো, কি হচ্ছে এটা? এবং সে দেখে যে সিয়েনার হাতটা একদম ক্ষত-বিক্ষত হয়ে গেছে। তারপর হ্যারি তো তখনই বলে ওঠে যে তোমরা একটা নামকরা ইউনিভার্সিটি স্টুডেন্ট, তোমরা নিজেদের ক্লাসমেটদের সাথে এমন করছো, আমার মনে হয় তোমাদেরকে এবার প্রিন্সিপালের কাছে নিয়ে যাওয়া দরকার।
স্টেসি বলে ওঠে যে প্রফেসর জন, আসলে এই মেয়েটাই শয়তান একটা মেয়ে। ও আপনার মতো একটা আংটি কিনে আপনার স্ত্রী সাজার অভিনয় করছিল, তাই জন্যই আমি ওকে একটু উচিত শিক্ষা দিয়েছি, আমি ভুল কিছু করিনি। এবার তখনই জন তো বলতে চায় যে না, ও কোনো নকল অভিনয় করছিল না, কিন্তু তাকে সিয়েনা আটকে দেয়। এবার জন বলে যে ও আমার স্ত্রী হোক বা না হোক, ও একজন সাধারণ মেয়ে হলেও ও কি গয়না পরছে বা কি আংটি পরছে সেটা নিয়ে তো তোমাদের মাথা ঘামানোর কোনো দরকার নেই। তোমরা নাকি শিক্ষিত লোকজন, শিক্ষিত হয়ে তোমাদের এরকম আচার ব্যবহার। আর এটাই তো প্রথমবার না, তোমরা এর আগেও ঠিক একই ব্যবহার ওর সাথে করেছো। বাট স্টেসি ভাবতে থাকে যে এই সিয়েনার সাথে জনের কি সম্পর্ক, জন সবসময় ওকে এসে বাঁচায় কেন, আর ওর হয়ে এত স্ট্যান্ডই বা কেন নেয়। নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল রয়েছে। এবং পরক্ষণেই সে ভাবে যে না না, নিশ্চয়ই সিয়েনা এরকম ন্যাকামো করে ভিকটিম সাজে, তাই জন্যই জনের ওর উপর দয়া হয়েছে। না হলে প্রফেসর জন কি এরকম একটা মেয়ের সাথে সম্পর্ক করবে? এবার জন তো তখনই বলে যে আমি তোমাদের প্রত্যেকের নামে প্রিন্সিপালের কাছে বলবো, এবং তোমাদের যেন সঠিক শাস্তি দেওয়া হয় সেই ব্যবস্থাও করব। এবং সে সেখান থেকে নিয়ে সিয়েনাকে চলে যায়। এবার বাড়িতে এসে জন তো সিয়েনার হাতের সেই ক্ষততে ওষুধ লাগিয়ে দিচ্ছিল, এবং সিয়েনা তখনই বলে যে আমি একদম ইউজলেস, আমি আমাদের ওয়েডিং রিংটাই প্রোটেক্ট করতে পারলাম না, কারণ সেই আংটিটা ভেঙে গেছিল। এবং জন তো তখনই বলে যে এইসব আজে বাজে কথা একদমই বলবে না, ওয়েডিং রিং বা রিং গয়না আমি তোমাকে 100টা কিনে দিতে পারি, কিন্তু ভবিষ্যতে এরকম কিছু হলে আগে নিজেকে প্রোটেক্ট করবে। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই, এবং আমরা দেখতে পাই যে সিয়েনা সেদিন জনের জন্য টিফিন বানিয়ে নিয়ে গেছিল। সিয়েনা মনে মনে ভাবে যে আজকে সকালেও ব্রেকফাস্ট করতে একদম ভুলে গেছে, তাই জন্য আমি ওর জন্য লাঞ্চ বানিয়ে নিয়ে এসেছি। এবার সিয়েনা যখন জনের অফিসের কাছে যায়, সেখানে হ্যারিও ছিল, এবং হ্যারি আর জন কথা বলছিল। হ্যারি জনকে বলে যে তুমি মেয়েটাকে বিয়ে কেন করলে আমি সেটাই বুঝছি না, শুধুমাত্র কর্তব্য পালনের জন্য বিয়ে করেছো তাই না? এবং জন বলে যে হ্যাঁ, একদম ঠিক বলেছো। এবার এই কথা শুনে সিয়েনা ভাবে যে তার মানে জন তাকে বিয়ে করেছে কেবলমাত্র সন্তানের কর্তব্যের জন্য, এবং সিয়েনা তো মন খারাপ করে সেখান থেকে চলে যায়। কিন্তু তারপর জন কি কথা বলে সেটা সিয়েনা শোনে না। জন তারপর হ্যারিকে বলে যে কর্তব্য পালনের জন্যই আমি ওকে বিয়ে করেছি, কিন্তু তার সাথে সন্তানের কোনো সম্পর্ক নেই। আমি সিয়েনার প্রতি আমার কর্তব্য পালনের জন্য বিয়ে করেছি। ও যদি সন্তানটা রাখতে নাও বা চাইতো, বা ও যাই চাইতো না কেন, তাতেও আমি এই একই কাজ করতাম। হ্যারি তো বলে ওঠে যে কিন্তু তুমি ওকে এত ভালো ভাবছেই বা কেন? তুমি মাত্র এক রাত ওর সাথে কাটিয়েছো, এমনও তো হতে পারে যে এটা ওর আগের কোনো সম্পর্কের সন্তান। এবং জন তখনই বলে যে একদম এই কথা বলো না, এতদিন ধরে আমি মানুষ চড়িয়ে খাচ্ছি, আমি খুব ভালোভাবেই মানুষ চিনি, আর আমি এটাও জানি যে সিয়ানা কেমন মেয়ে, তাই জন্যই আমি ওকে বিয়ের কথা বলেছিলাম, ওকে বিয়ের জন্য প্রপোজ করেছিলাম। হ্যারি তো বলে ওঠে যে ও, এবার বুঝতে পেরেছি, তার মানে তুমি প্রেমে পড়েছো। কিন্তু আমি তোমাকে ভালো কথা বলে দিচ্ছি, ও কিন্তু ভীষণ সুন্দরী, তাই ওকে সবসময় নজরে নজরে রেখো। এমনিও তুমি ওর থেকে বয়সে এতটা বড়, ও কিন্তু যে কোনো দিন তোমায় ছেড়ে চলে যেতে পারে। এবার জন তো রেগে মেগে সেখান থেকে বেরিয়ে যায়। এবার বেরিয়ে যাওয়ার পর জন সিয়েনাকে দেখতে পায়, এবং জন বলে যে সিয়েনা, তুমি আমার এখানে এসেছিলে দেখা করতে? সিয়েনা বলে যে হ্যাঁ, আসলে আমি একটা কথাই বলতে এসেছিলাম, আজকে রাতে আমি একটা বন্ধুর সাথে ডিনারে যাব। এবার তখনই তো সিয়েনা জনের হাতেই সেই লাঞ্চ বক্সটা ধরিয়ে দেয় এবং সেখান থেকে চলে যায়। এবার জন তো বুঝতে পারে না যে সিয়েনা এমন ব্যবহার কেন করছে, কারণ সিয়েনা তো জনের অর্ধেক কথা শুনেই তাকে ভুল বুঝেছিল। এবার জন যখন সেখান দিয়ে যাচ্ছিল, তখনই সে আর্নল্ড, স্যাম এবং বাকিদের কথা শুনতে পায়। এবার আর্নল্ড এবং স্যামরা তো বলাবলি করছিল যে এখন কিন্তু সিয়েনা আগের থেকেও অনেক বেশি সুন্দর হয়ে গেছে। আমার মনে হয় ও আর্নল্ডের অ্যাটেনশন পাওয়ার জন্যই এমনটা করছে। মনে আছে একবার আর্নল্ড ওকে সারাদিন ইগনোর করেছিল, তারপর ও সারা রাত ধরে কেঁদেছিল। এবং এই কথা শুনেই জনের মনে পড়ে যায় সেই রাতের কথা, যেদিন কিনা ক্লাবে সে সিয়েনাকে দেখেছিল। এবার জন বুঝতে পারে যে আচ্ছা, তার মানে আর্নল্ডই সেই ছেলে যে সিয়েনাকে এইভাবে ডিচ করেছে। এবং তখন জনের মনের মধ্যে একটা সন্দেহ হয় যে সিয়েনা কি এখনো আর্নল্ডকে ভালোবাসে, তাই জন্যই কি তার মনটা খারাপ হয়েছে। কিন্তু সিয়েনার মন তো জনের কারণে খারাপ হয়েছিল।
এবার সিয়েনা তো বাড়ি ফিরে এসে ঘরের দরজা বন্ধ করে বসে পড়ে এবং সে মনে মনে বলছিল যে প্রফেসর, সরি, তুমি এত ভালো যে আমার ভয় লাগছে যে আমি তোমার প্রেমেই পড়ে যাব। কিন্তু আমি তো জানতে পেরেছি যে তুমি কেবলমাত্র কর্তব্যের খাতিরেই আমাকে বিয়ে করেছো। তাই আমি তোমার সাথে বেশি ক্লোজ হতে চাই না। এদিকে জনও তো ভাবছিল যে কি হলো মেয়েটার, এবং সে সিয়েনার দরজায় নক করে বলে যে একটি কলেজের কনফারেন্সের জন্য তাকে দুদিনের জন্য বাইরে যেতে হবে। তাই সিয়েনাকে দুদিন একা থাকতে হবে। এবার সিয়েনা তো তখনই বলে যে হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, আমি কোনো ছোট বাচ্চা নই যে একা থাকতে পারবো না। এবার জন ভাবে যে তার মানে সিয়েনা হয়তো সত্যিই এখনো আর্নল্ডকেই ভালোবাসে। এবার পরের দিন সকালবেলা তো জন বেরিয়ে যায় এবং সিয়েনা ঘুম থেকে উঠে এসে দেখে যে তার ফ্রিজের ওপর অনেক কটি স্টিকি নোট রাখা, যেগুলো কিনা জন লিখে রেখে গেছিল। জন সেখানে বলেছিল যে ঠিক টাইমে খাবার খাবে, ফ্রিজের মধ্যে ফল রাখা আছে সেগুলো খেয়ে নেবে, আর ঠিক সময় মতো ওষুধও খাবে। এবং জন তো সিয়েনার জন্য ব্রেকফাস্টটাও বানিয়ে দিয়ে গেছিল। কি রোমান্টিক, তাই না? এমনকি সে দুধের গ্লাসেও একটা স্টিকি নোট রেখে গেছিল। জন লিখেছিল যে আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে তুমি আমাকে সবকিছু খুলে বলতে পারো, তার জন্য আমি সরি। এবং সিয়েনা ভাবে যে তুমি তো কেবলমাত্র সন্তানের জন্যই আমার সাথে আছো, তাহলে আর তো ভালো মানুষের কি আছে। এবং তখনই সিয়েনার কাছে তার আঙ্কেল আন্টির কল আসে। তারা বলে যে সিয়েনা, তুমি এতদিন ধরে বাড়ির বাইরে আছো, এবার বাড়িতে ফিরে আসো। এবার সিয়েনা তো বলে যে সেই কথা ভুলে যাও, আমি কোনোদিনই আর ওই বাড়িতে ফিরবো না। এবং তখনই আঙ্কেল আন্টি বলে যে ভুলে যেও না, তোমার বাবা মার শেষ ভস্মটুকু কিন্তু আমাদের বাড়িতেই রাখা আছে। তুমি যদি 1 ঘন্টার মধ্যে এখানে না আসো তাহলে কিন্তু ভীষণ খারাপ হবে। এবার সিয়েনা তো বাড়ি থেকে বেরিয়ে তার আঙ্কেল আন্টির বাড়িতে যায় এবং সেখানে আমরা দেখতে পাই যে সিয়েনার বাবা মার যে শেষ স্মৃতি বা বলা যায় তাদের যে ভস্মটা বা পিণ্ডটা ছিল সেটা রাখা ছিল, এবং সেটার উপর সিয়েনার আঙ্কেল পা দিয়ে বসেছিল। এবার সিয়েনা তো এসেই বলে যে আঙ্কেল, এমনটা করো না, ছেড়ে দাও। এবং আঙ্কেল সিয়েনাকে লাথি মেরে সরিয়ে দেয়। সিয়েনা বলে যে আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি, শুধুমাত্র আমার মা বাবার শেষ স্মৃতিটুকু আমাকে দিয়ে দাও, তোমরা যা চাও আমি তাই দেব। এবং আঙ্কেল আন্টি তখনই বলে যে ও, তুমি তোমার মা বাবার ভস্য চাও? ঠিক আছে, তাহলে আমরা এটা দিয়ে দেব, কিন্তু তার বদলে আমাদের $1 মিলিয়ন লাগবে, আর না হলে তোমার এই শেষ স্মৃতি আমরা জঞ্জালের বাক্সে ফেলে দেব। এবার সিয়েনা তো তখনই বলে ওঠে যে আমি তো একজন স্টুডেন্ট, আমার কাছে এত টাকা কোথায় থাকবে। এবং স্টেসি তখনই বলে যে তোমার কাছে না থাকুক, নিশ্চয়ই তোমার সেই প্রেমিকের কাছে রয়েছে, যে কিনা সব সময় তোমার জন্য এত কিছু দামি দামি কিনে দেয়, তুমি তার থেকেই চেয়ে দাও। আন্টি তো তখনই বলে যে তুমি যদি সেটাও দিতে না পারো তাহলে আমরা যেখানে বিয়ে ঠিক করেছিলাম হওয়ার্ডের সাথে, সেখানে বিয়ে করে নাও। এবার সিয়েনা তো বলতে পারে না যে সে আসলে অলরেডি বিবাহিত। সিয়েনা বলে যে আমি বিয়ে করতে পারবো না, এবং তারা আবারও ধাক্কা মেরে সিয়েনাকে ফেলে দেয়। এবং তখনই সিয়েনার পকেট থেকে তার প্রেগন্যান্সি টেস্টের রিপোর্টটা পড়ে যায় এবং আঙ্কেল আন্টি সেটা দেখতে পায়। তারা বলে ওঠে যে এই কারণে তুমি বাড়ি থেকে ফিরছো না, এই কার তুমি আমাদের পছন্দ করা পাত্রের সাথে বিয়ে করতে চাইছো না, তা কত বয়স তার, কোন বুড়োর সাথে তুমি সম্পর্ক করে এইসব পাতিয়েছো, হ্যাঁ? স্টেসি বলতে থাকে যে ও, তার মানে বাথরুমে ওই প্রেগন্যান্সি কিটটা তোমারই ছিল, এইসব অসভ্যতা করছো। এবং আঙ্কেল আন্টি তো তার উপর ভীষণ চেঁচাতে থাকে। অপরদিকে আমরা জনকে দেখতে পাই যে তুই এয়ারপোর্টে ছিল অন্য জায়গায় যাওয়ার জন্য, ফ্লাইট ধরার জন্য। এবং জন বারবার সিয়েনার ফোনে ট্রাই করছিল, কিন্তু সিয়েনার ফোন ধরছিল না। এবং জনের সন্দেহ হয় যে সিয়েনার কিছু একটা বিপদ হয়েছে। সে তার প্রিন্সিপালকে বলে যে প্রিন্সিপাল, আমি কালকে এসে কনফারেন্সে জয়েন করব, আজকে আমাকে একবার তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। এবার ওদিকে আমরা দেখতে পাই যে সিয়েনাকে তো আঙ্কেল আন্টি ভীষণই বাজে বাজে কথা শোনাচ্ছি। সিয়েনা তখনই বলে যে কিন্তু তোমরাও তো আমাকে অ্যাডপ্ট করেছিলে আমার বাবা মার পয়সার জন্যই। এবং আঙ্কেল তখনই সিয়েনাকে ঠাস করে এক চড় মারে। আঙ্কেল বলে যে কেন নেব না তোমার বাবা মার পয়সা, তোমাকে আমরা সারা জীবন খাইয়েছি, পড়িয়েছি, স্কুলে পাঠিয়েছি, তার জন্য এটুকু তো আমরা নেবই। এবং সিয়েনা তখনই বলে যে ঠিকই তো, কিন্তু তোমরা তো সেই টাকা নিয়েই নিয়েছো, তারপরেও তাহলে কেন তোমরা আমাকে বিক্রি করছো, আর কেনই বা আমার থেকে 1 মিলিয়ন টাকা চাইছো? আঙ্কেল বলতে থাকে যে কারণ তুমি এটারই যোগ্য। এবং তারা তো নানাভাবে সিয়েনাকে অপদস্থ করছিল, তাকে আজে বাজে কথা বলছিল। আন্টি তো বলে যে তোমারও উচিত তোমার বাবা মার মতোই মরে যাওয়া, তুমি আমাদের পরিবারের জন্য একটা লজ্জার বিষয়। আর সিয়েনা তো বলে যে ঠিক আছে, তোমরা আমার মা বাবার বর্ষটা আমাকে দিয়ে দাও, আমি
তোমাদের সাথে আর কোনো যোগাযোগই রাখবো না। কিন্তু আঙ্কেল তখনই সেই ভস্ম নিয়ে সিয়েনার মুখে ছড়িয়ে দেয়, যেটা কিনা অত্যন্ত অন্যায় এবং অপমানজনক একটা কাজ ছিল। এবং সিয়েনা তো তখনই একটা ছুরি উঠিয়ে নিয়ে আঙ্কেলের দিকে আঘাত করে এবং সে বলে যে আমি তোমাদের তিনজনকেই আজকে মেরে ফেলবো, আর সবার আগে আঙ্কেল আমি তোমাকে মারবো। কারণ সিয়েনার তখন দেওয়ালে পিঠ থেকে গেছিল। এবং তখনই তো সেই যে ভস্মের বাক্সটা ছিল সেখানে সিয়েনা নিজের মায়ের ফটোটা দেখতে পায় এবং সিয়েনা সেই ফটোটা দেখে খুবই ইমোশনাল হয়ে পড়ে। সেই ফটোটা এবং নিজের ভস্মের সেই বাক্সটা নিয়ে সিয়েনা বাড়ি চলে আসে এবং বাড়ি আসতে না আসতেই সে অজ্ঞান হয়ে যায়। এবার ততক্ষণে তো জনও বাড়িতে চলে এসেছিল, কারণ সে বুঝতে পেরেছিল যে কিছু একটা গন্ডগোল হয়েছে। জন দেখে যে বাড়ির দরজা খোলা এবং সিয়েনা ভিতরে অজ্ঞান হয়ে পড়ে আছে। জন তো সঙ্গে সঙ্গে সিয়েনাকে নিয়ে হসপিটালে যায় এবং ডক্টর বলে যে এমনিতে তো বেবি ঠিক আছে, কিন্তু পেশেন্ট সাময়িক অবস্থার জন্য কোমাতে চলে গেছে, কারণ সে কোনো একটা বড়সড় ইমোশনাল শক পেয়েছে। এবার কিছুক্ষণ পর সিয়েনা তো সেই কোমা অবস্থা থেকে ওঠে এবং সে আশেপাশে কোথাও জনকে দেখতে পায় না, কারণ জন তখন বিল পে করতে গেছিল। সিয়েনা মনে মনে ভাবে যে জন তো আমাকে ভালোবাসে না, সে তো কেবল সন্তানের জন্য আমার সঙ্গে রয়েছে, আর আমার পরিবার বলতেও কেউ নেই। সুতরাং আমি এই পৃথিবীতে থেকে কি করব? সে হাঁটতে হাঁটতে হসপিটালের ছাদে চলে আসে এবং সে ছাদের ধারে দাঁড়িয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। কিন্তু তখনই সেখানে জন চলে আসে। জন বলে ওঠে যে সিয়েনা, তুমি এটা কি করছো? আমি তো আছি তোমার জন্য, এই ধরনের বোকামি তুমি করো না। সিয়েনা বলে যে তুমি তুমি তো কেবলমাত্র কর্তব্যের জন্য এমনটা করছো। আমি তোমার বোঝা হয়ে থাকতে চাই না, আমি এখান থেকে বিদায় নিতে চাই। এবং জন তো তখনই বলে ওঠে যে সিয়েনা, তুমি ভুল বুঝছো, আমি সবসময় তোমার জন্য আছি। তাছাড়া আমাদের সন্তানও তো আসতে চলেছে। আজকের পর থেকে যে জিনিস তোমাকে কষ্ট দেবে সেই সব জিনিস আমি একদম নষ্ট করে ফেলবো। এবার এইসব কথা বলতে বলতে জন আস্তে আস্তে সিয়েনার দিকে এগিয়ে যায় এবং সে সিয়েনাকে ওই পাঁচিল থেকে নামিয়ে জড়িয়ে ধরে। জন বলে যে সিয়েনা, আজকে থেকে তোমার নতুন জন্ম শুরু হলো, আর তুমি পিছনে ফিরে তাকাবে না, আর তুমি দুর্বল হয়ে থাকবে না। তোমার সামনে একটা অনেক সুন্দর রাস্তা রয়েছে, তোমাকে সুন্দর করে জীবনটা কাটাতে হবে। এবং জন তো সিয়েনাকে সুস্থ করে বাড়িতে নিয়ে আসে এবং জন তো বলে যে সিয়েনা, আমার মনে হয় তোমার একবার তোমার আঙ্কেল আন্টির কাছে যাওয়া উচিত, না হলে ওরা ভবিষ্যতে তোমার জীবনে অনেক সমস্যা সৃষ্টি করতে পারে। একবার ওদের কাছে গিয়ে সবকিছু মিটমাট করে নাও। আমি তোমাকে $1 মিলিয়ন দিচ্ছি, তুমি সেই টাকা আঙ্কেল আন্টিকে দিয়ে আসো। এবার সিয়েনা তো জনের টাকা নিয়ে তার আঙ্কেল আন্টিকে দিয়ে আসে, যাতে তারা আর ভবিষ্যতে সিয়েনাকে কোনো রকমের জ্বালাতন না করে, তাকে যদি নিজের মতো থাকতে দেয়। সিয়েনা তো বলে যে জন, আজকের জন্য থ্যাংক ইউ, আমি বড় হয়ে চাকরি পেলে এই টাকা তোমায় শোধ করে দেব। এবং জন তখনই বলে যে কিসের টাকা শোধ? আমার প্রপার্টি তোমার প্রপার্টি সব তো একই জিনিস, এটা শোধের কোনো ব্যাপার নেই। আমি চাই তুমি যেন আরো স্ট্রং হও, কারণ আমি তোমাকে ভালোবাসি। শুধুমাত্র আমাদের বাচ্চার জন্য না, আমি তো তোমাকে ভালোবাসি। আমি তোমার রেসপন্সিবিলিটি নিয়েছি, তাই জন্য কখনোই তোমার কোনো ক্ষতি আমি হতে দেব না। এবার তখনই তো জনের কাছে তার বাড়ির থেকে মেসেজ আসে এবং জন বলে যে সিয়েনা, আমি তোমাকে এবার আমার পরিবারের সাথে দেখা করাতে নিয়ে যাব। এবং জন সিয়েনাকে নিয়ে তার বাড়ির লোকেদের কাছে যায় এবং সেখানে আমরা জনের মা বাবা এবং তার দাদিকে দেখতে পাই। এবার তারা তো সিয়েনাকে খুবই ভালোবাসছিল এবং তার জন্য নানা রকম খাবার দাবারের আয়োজনও করেছিল। জনের দাদি তো সিয়েনাকে দেখে ভীষণই খুশি হয় এবং বলে যে সত্যিই তো, আমরা তোমার বিয়ের সময় তেমন কিছুই করতে পারিনি, আর তোমাকে তো ফটোর থেকেও অনেক বেশি সুন্দর দেখতে। আমি তো ভীষণ খুশি। দাদি বলে যে এখন যখন সিয়েনা আমাদের বাড়িতে এসেছে, এখন আমাদের বাড়ি সব সময় একদম হাসি খুশি থাকবে। আমি তো এই দিনটারই অপেক্ষা করছিলাম। আমি তো ভেবেছিলাম যে জন বোধহয় আর বিয়েই করবে না, কিন্তু ও যে এত সুন্দর একটা বউ আনবে সেটা আমি ভাবতে পারিনি। এবার সিয়েনা তো কোনোদিন পরিবারের ভালোবাসা বলে কিছু পায়নি, তাই জন্য এত ভালো ব্যবহারে সে তো একদমই বিগলিত হয়ে গেছিল। এবং জনের বাড়ি থেকে সিয়েনাকে তো নানা ধরনের দামি দামি উপহারও দেওয়া হয়, যেখানে কিনা ডায়মন্ডের নেকলেস থেকে শুরু করে স্বর্ণখণ্ড এবং নানা জিনিস ছিল। এবার জনের বাবা তো তখনই বলে এই যে সবই তো হলো, কিন্তু সিয়েনার বাবা মার সাথে তো আমাদের কথা হলো না। একদিন তাহলে সময় করে আমাদের দুটো পরিবার বসে কথা বলে নিলে ভালো হয়। এবং বাবা মার কথা উঠতেই সিয়েনা তো একদম চুপ করে যায়। কিন্তু জনই তখন বলে যে সিয়েনা ছোটবেলা থেকেই ওর বাবা মা মারা গেছে, ওর আঙ্কেল আন্টির কাছে মানুষ হয়েছে,
কিন্তু তাদের সাথেও ওর সম্পর্ক খুব একটা ভালো না। তাই জন্য এইসব কিছুর আর কোনো দরকার নেই। এবং সিয়েনার যে বাবা-মা নেই এই কথা শুনে দাদির এবং জনের মায়ের তো আরো খারাপ লাগে এবং তারা তো সিয়েনাকে আরো বেশি, বেশি করে আদর করতে থাকে। এবার রাতের বেলা সিয়েনা ঘরে এসে জনকে জিজ্ঞেস করে যে, "আচ্ছা, তোমাদের পরিবারের কি ব্যবসা বলো তো? তোমরা তো মনে হচ্ছে বিশাল বড়লোক।" এবং জন জানায় যে তাদের পরিবারের একটি মেডিকেল সেন্টার রয়েছে এবং তারা একটি বিশাল বড় মেডিকেল বিজনেসের সাথে যুক্ত। কিন্তু জন সেই বিজনেসে কোনো রকম অংশগ্রহণ করেনি। কারণ সে অ্যানাটমি নিয়ে প্যাশনেট, তাই সে সেই নিয়ে পড়াশোনা করতে চায়। এবার তখনই তো জন সিয়েনাকে কাছে টেনে নেয় এবং তার কপালে একটা কিস করে। কিন্তু তখনই তাদের দরজায় নক হয় এবং আমরা দেখতে পাই যে জনের মা সেখানে ফল হাতে নিয়ে এসেছিল। আসলে জনের মা সেখানে দেখতে এসেছিল যে তার কবে নাতিপুতি হবে সেই নিয়ে কোনো হিংসে পায় কিনা, এবং জনের বাবাও দূর থেকে এইসব দৃশ্য দেখছিল। এবং আমরা দেখতে পাই যে জনের দাদিও তো লুকিয়ে লুকিয়ে সেখানে দাঁড়িয়ে তাদের কথা শুনছিল। এবং জন তো তখনই তার বাবা-মাকে বলে যে তোমাদের কোনো চিন্তা করতে হবে না। কারণ সিয়েনা প্রেগনেন্ট। কিছুদিন পরেই ও মা হতে চলেছে। এবার এই খবর শুনে দাদি আর কন্ট্রোল করতে পারে না এবং দরজার ধার থেকে বেরিয়ে আসে যে, "কি বললে? এত বড় খুশির খবরটা তুমি আগে দাওনি কেন?" জন বলে যে সিয়েনা ৩ মাসের প্রেগনেন্ট। আমি লুকাতে চাইনি তোমাদের থেকে, কিন্তু আসলে এই খবরটা কিভাবে বলবো সেটা বুঝতে পারছিলাম না। এবং তার বাবা-মা এবং দাদি এই খবরে আরো খুশি হয়। এবার পরের দিন তো তারা সিয়েনার জন্য আরো হেলদি টেস্টি ব্রেকফাস্টও প্রিপেয়ার করে যাতে সে হেলদি থাকতে পারে। কিন্তু সিয়েনা ব্রেকফাস্ট খেয়ে তাড়াতাড়ি বেরিয়ে যায়, কারণ তার কলেজে একটা বক্তৃতার কম্পিটিশন ছিল। এবার আমরা সিয়েনার কলেজের দৃশ্য দেখতে পাই এবং সেখানে আমরা দেখতে পাই যে আর্নল্ড সেই কম্পিটিশনে অংশগ্রহণ করেছিল। সবাই বলতে থাকে যে আর্নল্ড যেখানে অংশগ্রহণ করছে সেখানে আর অন্য কেউ কি বা করবে। আর্নল্ড এত ভালো যে সবসময় ওই ফার্স্ট হয়, বাকিরা তো তাহলে নিজেদের সময় নষ্ট করছে। এবং তখনই সেখানে সিয়েনা আসে। স্টেসি বলে যে, "সিয়েনা, তোমার তো মুখ থেকে কথাই সরে না, তুমি তো চুই চুই করে কথা বলো, তুমি আবার বক্তৃতা দেবে কি?" যাই হোক, আর্নল্ড তো তার বক্তৃতা দেয় এবং সে সত্যি ভালোই দিয়েছিল। এবং তারপর সিয়েনার পালা ছিল। কিন্তু সিয়েনা যখন স্টেজে ওঠে তখনই সে সামনে জনকে দেখতে পায় এবং জনকে দেখতে পেয়ে সিয়েনা একটু নার্ভাস হয়ে যায়। সিয়েনা মনে মনে ভাবে যে আজকে যদি আমি ভালো পারফর্ম করতে না পারি তাহলে জন তো আমাকে ভীষণই বকা দেবে। এবং তখনই সিয়েনা লক্ষ্য করে যে তার পকেটে তার স্পিচটা নেই, কারণ তার স্পিচটা স্টেসি চুরি করে নিয়েছিল। স্টেসি লাস্ট বেঞ্চে বসেছিল এবং তার হাতে আমরা সিয়েনার স্পিচের পেপারটা দেখতে পাই। কিন্তু সিয়েনার পুরো স্পিচটাই মনে ছিল, তাই পেপার ছাড়াও সিয়েনা খুব সুন্দর স্পিচ দেয় এবং সিয়েনা এই প্রতিযোগিতায় প্রথম হয়। সিয়েনা প্রথম হওয়ায় আর্নল্ডের তো এত ইগো হার্ট হয় যে সে সেখান থেকে ছুটে বেরিয়ে যায় এবং সিয়েনা মনে মনে খুবই খুশি হয়। সে ভাবে যে যতই হোক আমি প্রফেসর জনের স্ত্রী, আমাকে তো তার যোগ্য হয়ে উঠতে হবে। এবার অপরদিকে আমরা দেখতে পাই যে সিয়েনা যখন তার ট্রফি নিয়ে যাচ্ছিল আর্নল্ড তাকে দেখছিল এবং আর্নল্ড ভাবছিল যে সিয়েনা যে এত কিছু জানে সেটা তো আমি আগে বুঝিনি। এবং স্টেসি তখনই বলে ওঠে যে, "আর্নল্ড, তুমি কি দেখছো বলো তো? কয়েকদিন ধরে দেখছি যে তোমার সিয়েনার প্রতি ইন্টারেস্ট একটু বেশি বেড়ে গেছে। আমার কিন্তু এইসব একদম ভালো লাগছে না।" আর্নল্ড বলে ওঠে যে, "আমার যাকে ইচ্ছা আমি তাকে দেখব। তুমি বলার কে?" এবার স্টেসি তো বলে যে, "তুমি যদি এমন করো আমি কিন্তু তোমার সাথে ব্রেকআপ করে দেব।" এবং আর্নল্ড তখনই স্টেসিকে ঠাস করে এক চড় মারে এবং বলে যে, "তুমি নিজেকে কি ভাবছো বলো তো? যে তুমি খুব মহান কিছু একটা? তুমি আমার কাছে কেবলমাত্র টাইম পাস। আমি বোর হলে তোমার সাথে টাইম পাস করি, তাছাড়া আর কিছুই না।" এবং এই বলেই আর্নল্ড সেখান থেকে চলে যায়। স্টেসি মনে মনে ভাবে যে সিয়েনা, এই সবকিছু তোমার জন্যই হলো, তোমাকে আমি ছাড়বো না। এবার আর্নল্ড সিয়েনার কাছে গিয়ে বলে যে, "সিয়েনা, আমি স্টেসির সাথে ব্রেকআপ করে দিয়েছি। আমার মনে হয় আমরা খুবই ভালো একটা কাপল হতে পারবো।" সিয়েনা তখনই বলে যে, "তোমার মতো মানুষদের সাথে আমি কখনোই থাকবো না।" আর্নল্ড তো বলে ওঠে যে, "আমার মনে হয় তুমি স্টেসিকে হিংসা করছো, তাই না? তুমি আমাকে আর একটা চান্স দাও।" এবং সিয়েনা বলে যে, "আমি কখনোই তোমাকে আর চান্স দেব না।" এবার এই সব তর্কাতর্কি যখন হচ্ছিল, দূর থেকে জন এবং হ্যারি সেগুলো দেখতে পায়। এবার হ্যারি তো বলে ওঠে যে, "জন, এটা সিয়েনার সেই এক্স বয়ফ্রেন্ড না?" ওদিকে আর্নল্ড তো সিয়েনার হাত ধরে বলতে থাকে যে, "সিয়েনা, আমি এতটাও খারাপ নই, আমাকে আরেকটা সুযোগ দিয়ে দেখো।" কিন্তু সিয়েনা কিছু বলার আগেই সেখানে জন চলে আসে এবং সিয়েনাকে সেখান থেকে নিয়ে বলে যে, "আমার তোমার সাথে কিছু কথা আছে।"
এবার জন তো গাড়িতে এসে সিয়েনাকে বলে যে আমাকে সত্যি করে বলো, তুমি কি ওকে এখনো পছন্দ করো? এবার সিয়েনা মনে মনে ভাবে যে আচ্ছা, এর জন্য জন জেলাস হয়ে রয়েছে। সিয়েনা বলে যে কেন, তোমার কি হিংসা হচ্ছে? জন বলে যে হ্যাঁ, নিঃসন্দেহে আমার পাগল পাগল লাগছে, তো আমি জানি যে আমি তোমাকে ওর কথা ভুলিয়ে দেব। এবার সিয়েনা তো তখনই বলে যে প্রফেসর, আমার মনে হয় তুমি ভুল বুঝছো। এবং সিয়েনা জনকে কিস করে। সে বলে যে আমি শুধুমাত্র তোমাকেই পছন্দ করি। এবং জনও তো সিয়েনাকে কিস করে। কিন্তু তারা যখন গাড়িতে কিস করছিল তখনই আর্নল্ড সেখানে চলে আসে এবং আর্নল্ড জন আর সিয়েনার এই ক্লোজ মোমেন্টের ফটো তুলে নেয়। এবার আর্নল্ড এটা দেখতে পায়নি যে সেটা প্রফেসর জন, কিন্তু সে ভেবেছিল যে সিয়েনা কারোর সাথে অ্যাফেয়ার করছে, এটা নিয়েই আমি তার নামে বাজে কথা রটাবো। এবার সিয়েনা তো পরের দিন কলেজে আসতেই আবারও তারা তাকে বুলি করতে শুরু করে দেয় যে সত্যি তুমি ভীষণই নির্লজ্জ। এবং সেই ভিডিওটা ততক্ষণে কলেজে ভাইরালও হয়ে গেছিল। এবার জন তখন যেই ক্লাসে ক্লাস নিচ্ছিল, সেই ক্লাসের স্টুডেন্টরাও সেই ভিডিওটা দেখছিল এবং জন সেটা লক্ষ্য করে। জন তাড়াতাড়ি সিয়েনার খুঁজে বেরিয়ে পড়ে, কারণ জন জানতো যে এটার জন্য সিয়েনাকে ভুগতে হবে। এবার ওদিকে আর্নল্ড তো বলতে থাকে যে তুমি আবার কোনো এক বড়লোক বুড়োকে ফাঁসিয়েছো নিশ্চয়। সিয়েনা বলে যে এটা তো আমার ব্যক্তিগত ব্যাপার, আর তাছাড়া যাকে আমি কিস করছি সেটা তো আমার বয়ফ্রেন্ডও হতে পারে। এবার স্যাম তখনই বলে যে গাড়িটা দেখে তো মনে হচ্ছে বড়লোক কারুর গাড়ি, কিন্তু গাড়ির নাম্বারটা আমার খুব চেনা চেনা লাগছে। এটা তো প্রফেসর জনের নাম্বার, তাই না? তাহলে কি সিয়েনা জনের স্ত্রী? এবং আর্নল্ড বলে যে হতেই পারে না, এটাও আমাদের কনফিউজ করার চেষ্টা করছে। ও ইচ্ছে করে প্রফেসরের সাথে নিজের নাম জড়াচ্ছে। এবং এই বলে আর্নল্ড তো সিয়েনাকে চড় মারতে যায়, কিন্তু তখনই সেখানে জন চলে আসে। আর্নল্ড বলে যে প্রফেসর, যখনই সিয়েনা কোনো বিপদে থাকে আপনি কি করে চলে আসেন? আপনাদের দুজনের মধ্যে কি সম্পর্ক সেটা এবার আমাদের ক্লিয়ারলি বলুন। এবং জন তখনই বলে যে সিয়েনা, তুমি ওদের বলো যে আমাদের মধ্যে কি সম্পর্ক। এবং সিয়েনা জনের হাত ধরে বলে যে আমরা স্বামী স্ত্রী, আর ভিডিওতে তোমরা যাকে দেখছো সেটা আমারই স্বামী জন। এবং জন তো তখনই তার এঙ্গেজমেন্ট রিং বা ম্যারেজ রিংটা দেখিয়ে দেয় এবং সবাই তো ভীষণ অবাক হয়ে যায়। তাদের তো সেখানেই হাওয়া বেরিয়ে যায় যে এতদিন তারা যে সিয়েনার পিছনে লাগছে সে আসলে তাদের প্রফেসরেরই স্টুডেন্ট। এবার জন তো তাদের খুব করে বকা দেয় যে তোমরা নাকি এ ক্লাস স্টুডেন্ট, তোমরা নাকি আমাদের রাজ্যের ভালো ভালো শিক্ষার্থী, আর তোমাদের মানসিকতা এরকম। এবং এই বলে জন সেখান থেকে বেরিয়ে যায়। এবার সব স্টুডেন্টরাই তো আস্তে আস্তে জেনে গেছিল যে তার মানে সিয়েনা এবং জন বিবাহিত। জন বলে যে দেখো, এখনো আর চেপে রাখার কোনো মানে হয় না, এটাই ভালো সুযোগ ছিল সবাইকে জানিয়ে দেবার। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই। সেদিনকে জন কিচেনে কিছু রান্না করছিল সিয়েনার জন্য এবং তখনই তার হাত কেটে যায়। অপরদিকে সিয়েনা বসেছিল এবং সে জনের জন্য ওয়েট করছিল, কিন্তু তখনই সে জনের ল্যাপটপে কিছু লেখা দেখতে পায়, যেটা কিনা জনের একটা রিসার্চ পেপার ছিল। এবং সেখানে জন যে টপিকটা নিয়ে রিসার্চ করছিল সেটা ছিল তরুণীদের শারীরিক গঠন সম্বন্ধে রিসার্চ। এবং সেখানে জন সিয়েনা সম্বন্ধেই কিছু কথা লিখেছিল, যে আজকে আমি একজন তরুণীর সাথে দেখা করলাম যার শারীরিক গঠন আমার রিসার্চের জন্য একদমই পারফেক্ট মনে হয়েছে। এবার এইটা পড়তে পড়তে সিয়েনা তো বুঝতে পারে যে তার মানে জন তাকে নিয়ে রিসার্চ করছে, তাকে সে রিসার্চের একজন গিনিপিগ বা একটা বস্তু হিসেবে ধরেছে। এবং সিয়েনা প্রচন্ড কষ্ট পায়। সিয়েনা বলে ওঠে যে আচ্ছা, তুমি তাহলে এই জন্য আমাকে বিয়ে করার কথা বলেছো, আমার উপর রিসার্চ করবে বলে? তুমি আমার বডি নিয়ে রিসার্চ করতে চাও, আমার বডি স্টাডি করতে চাও? নাও করো। এবং জন তো কোনো রিয়াকশন দেয় না। সে শান্তভাবে সিয়েনার দিকে তার ল্যাপটপটা ঘুরিয়ে দেয় এবং সেই পেজের পরের পেজগুলো পড়তে বলে। আসলে জন সেটা নিয়ে রিসার্চ করছিল ঠিকই, কিন্তু আসলে এখানে সে একটা ডায়েরি টাইপ লিখে রেখেছিল, যেখানে কিনা সিয়েনার সাথে তার প্রত্যেকটা মুহূর্ত সে লিখে রেখেছিল। সিয়েনার কষ্টের কথা বা তার পরিবারের সাথে সিয়েনার যে মেলামেশা সেটা সবকিছু, সিয়েনার কম্পিটিশনে জেতার কথা, সিয়েনার তাকে ভালোবাসার কথা, এই সব কিছুই জন ডায়েরির মতো করে সেখানে লিখছিল। এবার সিয়েনা তো তার ভুলটা বুঝতে পারে এবং তখনই সিয়েনা দেখে যে জনের হাতও কেটে গেছে এবং সিয়েনা তখনই জনকে আদর করে দেয়। পরের দিনই কলেজের প্রফেসর জনকে ডেকে পাঠায় এবং বলে যে তুমি এটা কি করে করতে পারলে? একজন স্টুডেন্টের সাথে তুমি সম্পর্ক করছো, তুমি কি ভুলে গেছো যে মরাল বা এথিক্যাল রুলস বলে কিছু রয়েছে? এবং জন তো তখনই বলে যে প্রিন্সিপাল, আমি বুঝতে পারছি যে আপনার কনসার্নটা কোথায়, কিন্তু আমি একজন অ্যাডাল্ট এবং আমার স্ত্রীও একজন অ্যাডাল্ট এবং আমরা লিগালি ম্যারিড।
সুতরাং আমার মনে হয় যে এটা নিয়ে এথিক্যাল বা মরাল রং কিছু হয়নি। কিন্তু আপনি যদি খুবই চিন্তা করেন আপনার রেপুটেশন নিয়ে, তাহলে আমি এই কলেজ ছেড়ে চলে যেতে পারি। এবার প্রিন্সিপাল তো তখনই বলে যে, "আরে না, না ঠিক আছে। আসলে আমাদের টিচারদের ব্যাপারে লোকজন নানা রকম কথা বলে। তাই জন্যই আমি চাইছি যাতে তোমাকে নিয়ে কেউ কোনো কথা না বলে।" এবার জন তো সেখান থেকে বেরিয়ে আসে এবং সে দেখে যে বাইরে সিয়েনা তার জন্য অপেক্ষা করছিল। সিয়েনা আসলে ভাবছিল যে তার জন্য জনকে হয়তো চাকরি ছাড়তে হতে পারে বা নানা রকম সমস্যা হতে পারে। যাই হোক, এবার পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই যে সিয়েনা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জাং এর সাথে দেখা করতে এসেছিল। এবং জাং তখনই বলে যে আমাদের স্কুল থেকে কিছু স্টুডেন্টকে সিলেক্ট করা হবে অ্যাব্রডে গিয়ে পড়াশোনা করার জন্য, অর্থাৎ হায়ার স্টাডিজ করার জন্য। তুমি সেখানে অ্যাপ্লাই করছো না কেন? তুমি তো পড়াশোনায় এত ভালো। এবার সিয়েনা তখনই মাস গুনে দেখে যে তখনই তো তার ডেলিভারির ডেট, সুতরাং তখন সে বাচ্চাকে ছেড়ে যেতে পারবে না, বাচ্চা তো ছোট থাকবে। এবং সিয়েনা বলে যে আমার পক্ষে সেটা সম্ভব না। এবার প্রফেসর জাং তো জানতো না যে সিয়েনা প্রেগনেন্ট, তাই জাং বলে যে কেন, তোমাকে তো হেল্প করার জন্য জনও রয়েছে, তোমার তো নিঃসন্দেহে এটা করা উচিত। তোমার মতো ট্যালেন্টেড স্টুডেন্টরা যদি এটা না করে তাহলে কারা করবে? এবং সিয়েনা বলে যে না স্যার, আমার পক্ষে এবারে সম্ভব না, কিন্তু আপনি এই কথাটা প্লিজ প্রফেসর জনকে বলবেন না। এবং জাং বলে যে ঠিক আছে, আমি বলবো না। এবং সিয়েনা যখন জাংয়ের রুম থেকে বেরিয়ে আসছিল তখনই সে জনকে দেখে এবং জন তখনই তার অপর একজন কলিগ অর্থাৎ প্রফেসর টানের সাথে সিয়েনার পরিচয় করিয়ে দেয়। প্রফেসর টান তো বলে যে জন, এটাই কি তাহলে তোমার স্ত্রী? এবং জন বলে যে হ্যাঁ। কিন্তু প্রফেসর টানের দৃষ্টি দেখে আমরা বুঝতে পারি যে তার চোখের মধ্যে কিছু নোংরামি ছিল। সে খুব একটা ভালো নজরে সিয়েনাকে দেখছিল না। এবার জন তো সিয়েনাকে নিয়ে সেখান থেকে চলে যায় এবং প্রফেসর তান ভাবে যে তুমি একটা সুন্দরী মেয়ে পটিয়েছো, কিন্তু আমারও তো ওকে ভালো লেগেছে। এবার সিয়েনা সেখান থেকে ল্যাবে যায় তার কিছু কাজ করার জন্য এবং সে ল্যাবে প্রায় একাই কাজ করতে গেছিল। কিন্তু তখনই সেখানে প্রফেসর টান চলে আসে এবং সে সিয়েনার সাথে অসভ্যতা করতে চায়। সিয়েনা বলে ওঠে যে আপনি একজন প্রফেসর, এটা আপনি কি করছেন? এবং প্রফেসর বলে যে তুমি যদি চুপচাপ থাকো তাহলে তোমার কোনো ক্ষতি হবে না। এবং এই বলে টান সিয়েনার সাথে অসভ্যতা করার চেষ্টা করে। সিয়েনা তো তাকে ধাক্কা মেরে সরিয়ে দেয় এবং বলে যে আমি এবং প্রফেসর জন ম্যারিড, আমি কখনোই এরকম কিছু আপনাকে করতে দেব না। প্রফেসর তান সিয়েনাকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং বলে যে তুমি জানো জন তোমার থেকে কত বড়? তুমি যদি ওর সাথে বিয়ে করতে পারো তাহলে আমার মধ্যেই বা কি সমস্যা রয়েছে? এবার সিয়েনা তো তখনই লুকিয়ে লুকিয়ে একটা ইঞ্জেকশন তুলে নেয় এবং সেটা দিয়ে সে তানকে আঘাত করতে যায়, কিন্তু তান তার হাত ধরে নেয় এবং সেই ইঞ্জেকশনটা ফেলে দেয়। সিয়েনা বলতে থাকে যে আপনি এমনটা কেন করছেন? লোকজন জানতে পারলে কি হবে আপনি বুঝতে পারছেন? এবং তখনই তান বলে যে আমার কিসের ভয়? লোকজন আমার কথায় বেশি বিশ্বাস করবে নাকি একটা সামান্য স্টুডেন্টের কথায় বিশ্বাস করবে? এবার সিয়েনা সেখান থেকে পালাতে গেলেই প্রফেসর টান তার চুলের মুঠি ধরে টানে এবং বলে যে তুমি এত পবিত্র সাজার অভিনয় করছো কেন? তুমি এমন কিছুও পবিত্র না। এবং সে সিয়েনার সাথে অসভ্যতা করতে যায়। ওদিকে ততক্ষণে তো কলেজের টাইম শেষ হয়ে গেছিল এবং জন সিয়েনাকে খুঁজছিল। এবার সে খুঁজতে খুঁজতে একজন স্টুডেন্টকে দেখতে পায় এবং জিজ্ঞেস করে যে সিয়েনা কোথায়? এবং স্টুডেন্টে বলে যে সিয়েনাকে তো ল্যাবের দিকে দেখলাম। এবার ল্যাবে যখন টান সিয়েনার সাথে অসভ্যতা করার চেষ্টা করছিল তখনই বাইরে আমরা স্টেসিকে দেখতে পাই এবং স্টেসি সিয়েনাকে এরকম অবস্থায় দেখে ফেলে। সেসি মনে মনে ভাবে যে এটাই আমার সুযোগ, এবার আমি সিয়েনাকে সঠিক শিক্ষা দেব। মানে এরকম একটা বিপদে সে সিয়েনাকে সাহায্য করে না, উল্টে তাকে ফাঁসানোর কথা ভাবে এবং সে এইসব মুহূর্তের ফটোও তুলে নেয়। সে মনে মনে ভাবে যে আর্নল্ডকে তুমি আমার থেকে কেড়ে নিয়েছো, এবার আমি তোমার জীবনটাও নরক করে দেব। ওদিকে সিয়েনা তো প্রচন্ড চেষ্টা করছিল টানের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য। টান বলে যে বাহ সিয়েনা, সত্যিই তুমি খুব শক্তিশালী, কিন্তু আমার থেকে বেশি না। এই স্কুলে কেবলমাত্র আমার কথাই চলবে। এই বলে সে তো সিয়েনার দিকে এগিয়ে আসে এবং সিয়েনার পিঠ তো তখন একদম দেওয়ালে ঠেকে গেছিল। কিন্তু তখনই সিয়েনা তার অ্যানাটমির একটা নাইফ বার করে এবং বলে যে তাই, তুমি এত ভালো টিচার তারপরেও এই নোংরামি করতে তোমার লজ্জা করে না? তুমি একটা জানোয়ারের থেকেও অধম। এবং ততক্ষণে সেখানে জনও চলে এসেছিল এবং সে সেখানে পুলিশকেও ডেকে নিয়েছিল। তাই জন্য তখনই তানকে পুলিশ ধরে নিয়ে চলে যায়। কিন্তু এই সমস্যা এখানে শেষ হয় না। সিয়েনার জন তো বাড়ি ফিরে এসেছিল এবং তখনই জনের কাছে তার কলেজ থেকে কল আসে।
তার প্রিন্সিপাল বলে, এই যে জন, তুমি তাড়াতাড়ি একবার কলেজে আসো। গতকালে তান আর সিয়েরার মধ্যে যেটা হয়েছে সেটা চারিদিকে ভীষণ ছড়িয়ে গেছে এবং সেটা খুবই বাজে একটা আকার ধারণ করেছে। এবার জন সঙ্গে সঙ্গে সিয়েনাকে বলে যে, সিয়েনা, আমি কিছুক্ষণের জন্য কলেজে যাচ্ছি, তুমি কিন্তু তোমার ফোন খুলে দেখবে না। আসলে সিয়েনাকে নিয়ে চারিদিকে নানা রকম গুজব ছড়িয়ে গেছিল, কারণ স্টেসি সেই ফটোগুলো লিক করে দিয়েছিল। তাই জন্য সিয়েনাকে নিয়ে নানা রকম কথা হচ্ছিল। এবার জন তো সেখান থেকে চলে যায়, কিন্তু সিয়েনা নিজের কৌতূহল কন্ট্রোল করতে পারে না, কারণ স্বাভাবিকভাবেই বিষয়টা তাকে নিয়েই ছিল। তাই সিয়েনাও ফোন খুলে সবকিছু দেখে। এবার জন তো এসে তার প্রিন্সিপালের সাথে কথা বলে। জন বলে যে কিন্তু সিয়েনার সাথে অন্যায় হয়েছে, তাহলে এখানে শাস্তি তানের পাওয়া উচিত। কিন্তু প্রিন্সিপাল বলে যে সিয়েনাকেই কলেজ থেকে বার করে দেয়া হবে, কারণ কলেজের রেপুটেশন সবচেয়ে আগে। টানকে তো সাসপেন্ড করে দেওয়া হয়েছেই এবং সেটা নিয়ে ইনভেস্টিগেশনও চলছে, কিন্তু সিয়েনাকেও কলেজে রাখা যাবে না যতদিন না ইনভেস্টিগেশন কমপ্লিট হচ্ছে এবং বোঝা যাচ্ছে যে আসল দোষীটা কে। এবার এই কথা শুনে জন তো বাড়ি ফিরে আসে এবং সিয়েনা বলে যে তোমাকে কিচ্ছু বলতে হবে না, আমি সবকিছুই দেখেছি। জন বলে যে আমাকে ক্ষমা করো, আমি তোমাকে প্রোটেক্ট করতে পারিনি, তাই জন্যই তোমাকে এই সবের মধ্যে পড়তে হলো। সিয়েনা বলে যে কোনো ব্যাপার না, আমরা দুজনেই তো ভিকটিম, আমরা একে অপরের কাছে ক্ষমা কেনই বা চাইবো। জন বলে যে কিন্তু আমার জন্যই তোমাকে এই অবস্থায় পড়তে হলো, এবং সিয়েনা বলে যে কখনোই না, তোমাকে যে আমি জীবনে পেয়েছি এটাই আমার কাছে সবচেয়ে বড় ব্যাপার। আমি ভীষণ লাকি, তুমি আমাকে স্টেপ বাই স্টেপ গাইড করেছো, তুমি আমাকে শিখিয়েছো কিভাবে ভালো করে জীবনে বাঁচতে হয়। তাই কখনোই তুমি কে কি বলল সেটা ভেবে নিজেকে দোষারোপ করবে না। আমি জানি যে আমি কোনো ভুল করিনি, আর তাই জন্য আমি এটাও জানি যে সত্যিটা একদিন সবাই জানতে পারবে। এবার কলেজ ছেড়ে দেওয়ার ফলে সিয়েনার মনটা তো ভীষণই খারাপ ছিল, কারণ সে একজন ভীষণ ভালো স্টুডেন্ট ছিল। সে তার ট্রফিটা দেখে ভাবছিল যে আমি আমার কলেজটাও কমপ্লিট করতে পারলাম না। এবং সে নিজের বেবিকে বলে যে, বেবি, তুমি কোনো চিন্তা করো না, মা কিন্তু গিভ আপ করবে না। আমি কলেজ কমপ্লিট করতে পারি কি না পারি, আমি ঠিকই কিছু একটা করে দেখাবো। সময় বলবে যে আসলে আমি কতটা যোগ্য। এবং জনও এই সব দৃশ্য লুকিয়ে লুকিয়ে দেখে। জন বুঝতে পারে যে সিয়েনার কতটা কষ্ট হচ্ছে, এবং জন হ্যারিকে ফোন করে বলে যে, হ্যারি, তুমি প্রফেসর তানের ব্যাপারে খোঁজ খবর লাগাও, নিশ্চয়ই আমরা কিছু না কিছু একটা সূত্র পাবই। এবং কিছুক্ষণের মধ্যেই জনের কাছে তার কল আসে। হ্যারি জানায় যে হ্যারি কিছু ক্লু পেয়েছে এবং হ্যারি কিছু পুরনো স্টুডেন্টদের খুঁজে পেয়েছে, যাদের সাথেও কিনা প্রফেসর টান এই ধরনের অসভ্যতা করার চেষ্টা করছে, এবং তাদের মধ্যে কিছু স্টুডেন্ট প্রফেসর টানের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার কথাও বলেছে। তারা কোর্টে যাবে সাক্ষী দিতে, এবং এই ঘটনার ফলে প্রফেসর টানের আসল রূপ ফাঁস হয়ে যায়। কিছুক্ষণ পরেই তাদের প্রিন্সিপালের কল আসে যে বেশ কিছু স্টুডেন্ট প্রফেসর টানের বিরুদ্ধে অ্যালিগেশনস এনেছে, এবং সে যে সত্যিকারেরই এরকম অসভ্য একটা লোক সেটার বিরুদ্ধে অনেকই প্রমাণ পাওয়া গেছে। তাই জন্য সিয়েনাকে আবারও কলেজে ফিরিয়ে আনা হচ্ছে। এবং এটাও জানতে পারা গেছে যে স্টেসি ওই ভিডিওটা ভাইরাল করেছিল, তাই তাকেও কলেজ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এবং তাদের কলেজ পাবলিকলি একটা স্টেটমেন্ট দেবে যেটার মধ্যে সিয়েনার কোনো দোষ ছিল না, এবং প্রফেসর তানকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে। জন তো বলে যে দেখলে তো, আমি বলেছিলাম না তুমি কোনো দোষ করনি, সুতরাং একদিন না একদিন সবাই সত্যিটা জানতেই পারবে। কিন্তু তখনই তো সিয়েনার পেজে প্রচন্ড ব্যথা শুরু হয়, এবং জন সঙ্গে সঙ্গে তাকে হসপিটালে নিয়ে যায়। এবার হসপিটালে আমরা দেখতে পাই যে সিয়েনার তো একটা খুব কিউট বেবি গার্ল হয়, এবং জন তো তার বেবিকে নিয়ে ভীষণই আদর করছিল। এবার কিছুক্ষণ পর নার্স তো বেবিকে নিয়ে সেখান থেকে চলে যায়, এবং সিয়েনা তো অভিমান করে বলে, এখন তোমার মেয়ে হয়ে গেছে বলে তুমি আমাকে পাত্তাই দিচ্ছ না, এখন তোমার মেয়ে তোমার কাছে প্রিন্সেস বলো। এবং জন বলে যে তুমি আমার কাছে সবচেয়ে সুন্দরী থাকবে সব সময়। এবার তখনই তো সিয়েনা একটা জিনিস লক্ষ্য করে, তার পাশের বেডসাইড ড্রয়ারে একটা ফর্ম ছিল, এবং এটা ছিল সেই ফর্মটা যেটা কিনা তার অ্যাব্রডে গিয়ে পড়াশোনা করার ফর্ম ছিল। সিয়েনা বলে ওঠে যে তুমি কি বলতে চাইছো, আমি তোমাকে আর আমার ছোট বাচ্চাকে ছেড়ে চলে যাব। এবং জন বলে যে সিয়েনা, এই সুযোগ আর আসবে না, এটা ভীষণই রেয়ার একটা অপরচুনিটি। যদি আমি তোমার জীবনে না আসতাম তাহলে তো তুমি এই সুযোগটা ব্যবহার করতে পারতে, বলো, তাহলে আমি আসাতে কেন সেটার কোনো পরিবর্তন হবে? তুমি বলো, তুমি বাইরে গিয়ে পড়াশোনা করতে চাও না, তুমি তোমার মেধা কাজে লাগাতে চাও না? আমি জানি না যে অন্য লোকেরা কি বলবে, কিন্তু আমি শুধু চাই যাতে তোমার ভালো হোক। আমি এই কবছর আমাদের বাচ্চাকে মানুষ করব, তুমি গিয়ে ভালো করে পড়াশোনা করো এবং নিজের পায়ে দাঁড়িয়ে তুমি ফিরে আসো।
এবার সিয়েনা তো প্রথমে কিছুতেই রাজি হচ্ছিল না, কিন্তু শেষ অবধি সে রাজি হয়। এবার আমরা কয়েক বছর পরের দৃশ্য দেখতে পাই, এবং আমরা দেখতে পাই যে তাদের মেয়ে তো বেশ বড় হয়ে গেছিল, এবং তাদের মেয়ে বলছিল যে বাবা, মা কবে আসবে, মা তাড়াতাড়ি আসছে না কেন? জন বলে যে আমি তোমাকে প্রমিস করছি যে মা তাড়াতাড়ি চলে আসবে। এই কয়েক বছর জনই একজন রেসপন্সিবল হাজবেন্ড হয়ে সবকিছু সামলেছে, এবং আমরা দেখতে পাই তখনই সিয়েনা অ্যাব্রড থেকে পড়াশোনা করে ফিরে আসে, এবং সিয়েনা ফিরে আসায় তার বেবি তো ভীষণ খুশি হয়, এবং তাদের পরিবারটা কমপ্লিট হয়, যেখানে সিয়েনাকে তার কেরিয়ারের সাথেও কোনো কম্প্রোমাইজ করতে হয় না, এবং তার ভালোবাসার সাথেও কোনো কম্প্রোমাইজ করতে হয় না। এবং এখানেই আমাদের এই মিষ্টি ড্রামাটা শেষ হয়। তো তোমাদের এই সুইট রোমান্টিক ড্রামাটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আর তোমাদের কারোর কি কোনো টিচারের ওপর ক্রাশ আছে, তাহলে সেটাও অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে এখনই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর এই চ্যানেলে আমি তোমাদের জন্য অনেক চাইনিজ ড্রামা এক্সপ্লেন করে থাকি, তাই তোমরা চটপট সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটা অন করে দিও। দেখা হবে পরের ভিডিওতে।